হ্যালো এইচএসসি 24 ব্যাচ সরল রেখা অধ্যায়ের অ্যাডমিশন ক্লাসে আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকগুলো তোমাদের হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষায়, বিশেষ করে ঢাবি সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আজকে সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সম্পর্কিত। আচ্ছা, এখানে স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তন সম্পর্কিত যে বিষয়টা আমরা কিন্তু জানি যে পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক এর যে সম্পর্ক সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই দেখো পোলার আর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা দেখব। তো এখানে দেখো যে আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স আর ওয়াই, আর পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর আর থেটা, আর আর থেটা। এখন খেয়াল করো, আমরা কিন্তু প্রত্যেকে জানি যে এক্স ইকুয়াল হচ্ছে কি আর কস থেটা, আর ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে আর সাইন থেটা। এটা কিন্তু আমরা জানি যে যখন আমাদের হচ্ছে আর আর থেটার মান দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, আমাদের কার্তেশীয় মান বের করতে বলে, তাহলে আমরা এক্স এর মান বের করার ফর্মুলা হচ্ছে আর কস থেটা, ওয়াই এর মান বের করার ফর্মুলা হচ্ছে আর সাইন থেটা। এটা আমরা কি পেলাম? আমরা পোলার থেকে কার্তেশীয় পেলাম। এবার খেয়াল করো, আমরা যদি কার্তেশীয় থেকে পোলার বের করি, অর্থাৎ আমাদের হচ্ছে কার্তেশীয় থেকে যদি পোলার বের করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেখো যে যদি আমাদের হচ্ছে আর আর থেটা বের করতে চাই এবং আমাদের হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা দেওয়া আছে, তাহলে আর এর মান বের করার সূত্র হচ্ছে √(x² + y²), আর থেটার মান বের করার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স y/x। তবে এখানে মনে রাখবা এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে। এখন কথা হচ্ছে যে এক্স আর ওয়াই এর যে কোনো মানের জন্য আমাদের আর এর মান বের করার ফর্মুলা হচ্ছে √(x² + y²). আর হচ্ছে কি, আর হচ্ছে মডুলাস এখানে, ঠিক আছে? তো এই যে আমরা থেটার মানটা আমরা বের করব, অর্থাৎ আমরা আর্গুমেন্ট বের করব। তো এটা বিভিন্ন চতুর্ভাগে এর মানগুলো কিন্তু বিভিন্ন হবে। তো আমরা বিন্দুর যে পরিবর্তন, অর্থাৎ 4টা চতুর্ভাগে বিন্দুর জন্য আমাদের থেটার মানগুলো কি কি হবে, সর্বপ্রথম আমরা এই টাইপের ফর্মুলাগুলো আগে দেখে নিব। তারপরে আমরা হচ্ছে কিছু এমসিকিউ যেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, ওই টপিকগুলো, ওই প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে চলো আমরা প্রথমে বিভিন্ন চতুর্ভাগে যে থেটার মানগুলো এগুলো আমরা দেখে নিই। এখানে খেয়াল করো, এখানে দেখো যে আমাদের যদি প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এখানে লক্ষ্য রাখো যে আমাদের 1 নাম্বার P(x,y) এর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যদি বিন্দুটা এরকম থাকে যে আমরা জানি এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা আমাদের মূল বিন্দু 0 0। এখন আমাদের বিন্দুটা যদি x0 হয়, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকে এই জায়গাতে আমরা বিন্দু পেলাম x0, এক্ষেত্রে আমাদের থেটার মানটা হচ্ছে কিন্তু 0। এক্ষেত্রে আমাদের থেটার মান কি হবে? 0। অর্থাৎ যদি আমাদের একটা বিন্দুর ভুজ দেওয়া থাকে, কোটি যদি 0 হয়, তাহলে তার যদি থেটা বের করতে বলে, তাহলে আমাদের মান হবে কত? 0। এবার দেখো যে P(0y), অর্থাৎ x এর মানটা হবে 0, y এর যে কোনো মান থাকতে পারে। যদি আমাদের এখানে, অর্থাৎ y এর মানটা কিন্তু পজিটিভ থাকবে, যদি আমাদের থেটার মান বের করতে বলে, তাহলে আমাদের উত্তরটা হবে কি, থেটা ইকুয়াল হচ্ছে π/2। মনে করো এই জায়গাতে বিন্দুটা দেওয়া আছে, এখানে বিন্দুটা দেওয়া আছে, এটা হচ্ছে 0, y। এক্ষেত্রে আমাদের কোণের মানটা দেখো, এই অংশটা হচ্ছে থেটা, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? π/2, 90 ডিগ্রি। ওকে, এবার খেয়াল করো, আমাদের যদি বিন্দুটা এরকম থাকে যে x এর মানটা নেগেটিভ, y এর মানটা 0, তাহলে বিন্দুটা কোথায় হবে? এই জায়গায় হবে। যদি এখানে হয়, তাহলে আমাদের পায়ের মানটা কত? দেখো অলওয়েজ কিন্তু আমাদের x অক্ষের ধনাত্মক অংশ থেকে আমাদের থেটার মানটা বের করা শুরু করতে হবে। তাহলে আমরা এখান থেকে ঘুরে যদি এই জায়গা আসি, তাহলে কতটুকু আসলাম? 180 ডিগ্রি, অর্থাৎ থেটার মানটা হচ্ছে কি, পাই। তো আমরা যখন থেটার মানটা বের করব, আমরা কিন্তু রেডিয়ানে বের করব, অর্থাৎ পাই আকারে কিন্তু বের করব, ডিগ্রিতে আমরা নিব না। যদি আমাদের অপশানে, এমসিকিউতে আমাদের অপশানে যদি ডিগ্রি আকারে থাকে, তাহলে আমরা ডিগ্রি নিব, না হলে আমরা কিন্তু রেডিয়ানে মানগুলো বের করব। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমাদের আরেকটা পয়েন্ট, যদি 0 - y, অর্থাৎ x এর মানটা 0, y এর মানটা নেগেটিভ হয়,
তাহলে সেক্ষেত্রে আমাদের থিটার মানটা কি হবে? যেমন দেখো পয়েন্টটা আমাদের যদি এই জায়গায় চলে আসে, এক্সের মানটা 0 আর ওয়াইয়ের মানটা কি নেগেটিভ, তাহলে ওয়াইয়ের মানটা যদি নেগেটিভ হয় এই জায়গায় আমাদের মানটা চলে আসছে, ঠিক আছে? এক্সের মানটা 0 আর ওয়াইয়ের মানটা নেগেটিভ। তো আমরা যদি এখান থেকে ঘুরি, এই দিকে যদি আমরা ঘুরি, তাহলে কোণের মানটা এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো 90 ডিগ্রি, কিন্তু এটা কি নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোণের মানটা হবে দেখো মাইনাস এখানে π/2, অর্থাৎ মাইনাস নেগেটিভ মানটা হবে যদি ঘড়ির কাঁটার আমরা দিকে নিই। এবার কথা হচ্ছে যদি আমরা বিপরীতে নিই তাহলে আমাদের মানটা কি হবে? যদি আমরা বিপরীতে নিই, বিপরীতে নিলে কি হবে? এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আমাদের মানটা আসছে। তাহলে এই পর্যন্ত যদি আমাদের মানটা আসছে, তাহলে টোটালটা থেকে আমাদের কি করতে হবে? এই অংশটাকে আমরা বিয়োগ করে নিতে পারি, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে দেখো 3π/2 আসছে, 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি। তো এই ছিল আমাদের হচ্ছে যদি অক্ষরেখা বরাবর বিন্দু থাকে তাহলে কোণের মানগুলো কি হবে। এবার আমরা বিভিন্ন চতুর্ভাগে আলোচনা করব। এখন খেয়াল করো যে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে যদি প্রথম চতুর্ভাগে হয়, অর্থাৎ এখানে একটা জিনিস দেখো যে এই জায়গায় আমাদের হচ্ছে এক্স এর মানটা 0 চাইতে বড় হবে, ওয়াই এর মানটাও কিন্তু 0 চাইতে বড় হবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে দেখো মনে করো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এই জায়গায় একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। এখন আমরা যদি এখান থেকে আমরা থিটার মানটা বের করতে চাই, অর্থাৎ থিটার মান বের করতে চাই, তাহলে আমাদের নিয়ম কি ছিল যে আমরা অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীতে। তো এখান থেকে দেখো এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই যে অতিভুজটাকে স্পর্শ করতে যে পরিমাণ কোণটা তৈরি হবে সেটাই কিন্তু আর্গুমেন্ট। এখন এই কোণটা দেখো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, তাহলে আমাদের থিটার মানটা কি হচ্ছে যে ট্যান ইনভার্স y/x, এটা কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম যে প্রথম চতুর্ভাগের থিটার মান। এখন কথা হচ্ছে এই কোণের মানটা আমরা কিন্তু দুই ধরনের পাই। এটা যেটা পেলাম এটা ঘড়ির কাঁটার বিপরীতে। যদি আমরা দিকে ঘড়ির কাঁটার দিকে যদি নিই, খেয়াল করো যদি ঘড়ির কাঁটার দিকে কোণের মানটা নিই, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে আমাদের কতটুকু ঘুরবে? দেখো এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে ঘুরে এই পর্যন্ত অতিক্রম করতে যে পরিমাণ কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে থিটা। তাহলে যখন আমরা দিকে নিব তখন থিটার মানটা কি? ভেতরের মান, এখানে একটা জিনিস মাথায় রাখবা, ভেতরের মানটা অলওয়েজ ট্যান ইনভার্স y/x। তাহলে যদি আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মানটা বের করি তাহলে কি হবে? দেখো তো টোটালটা থেকে, টোটালটা কত ছিল? 2π মাইনাস ট্যান ইনভার্স y/x। এখন কথা হচ্ছে আমরা যখন ঘড়ির কাঁটার দিকে কোণের মান বের করব তখন আমাদের মাস্ট বি চিহ্নটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এখানে সামনে আমরা কি নিব? মাইনাস নিয়ে নিব। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমাদের যদি এটা দেওয়া থাকে, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকে প্রথম চতুর্ভাগে, আমাদের যদি থিটার মানটা বের করতে বলে তাহলে থিটার মান আমরা এই দুইটার মধ্যে কোনটা বের করব? আমরা তো ঘড়ির কাঁটার বিপরীত মান পেলাম, ঘড়ির কাঁটার দিকেও মান পেলাম, তাহলে আমরা কোনটা বের করব? তোমরা অলওয়েজ মুখ্য আর্গুমেন্ট বের করবা, অর্থাৎ মুখ্য যে মানটা, মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, এটা অলওয়েজ বের করবা। এটা কি? যেটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক অংশ হতে কম দূরত্ব অতিক্রম করে এই যে অতিভুজটাকে স্পর্শ করবে এই মানটা নিবা। তো এখন একটা জিনিস লক্ষ্য রাখো যে এই দুইটার মধ্যে আমাদের মুখ্য মান কোনটা হচ্ছে। দেখো তো এখান থেকে ঘুরে এই পর্যন্ত দূরত্ব যতটুকু তুমি পেয়েছো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত যে দূরত্ব, তাহলে এখানে ছোট কোনটা? ঘড়ির কাঁটার বিপরীতে না? এই মানটাই হচ্ছে মুখ্য মান। তাহলে এই যে আমরা এই মানটাকে নিব, এটা কিন্তু আমাদের মুখ্য মান, মুখ্য কোণ, থিটার মান। কি ক্লিয়ার? তো তাহলে আমাদের যদি আর থিটা বের করতে বলে তাহলে আমরা কিন্তু এই দুইভাবেই কিন্তু আমরা বের করব না, আমরা দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অপশানে মুখ্য মানটা দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে মুখ্য মান বের করে তুমি যদি দেখো যে অপশানে নাই, সেক্ষেত্রে তুমি ঘড়ির কাঁটার দিকে বের করবা। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ মুখ্য মানটা, ঘড়ির কাঁটার বিপরীতে বলতে আমরা মুখ্য মানটাই কিন্তু বের করব।
কি কনসেপ্ট ক্লিয়ার তো? আমরা যখন থিটার মানটা বের করব তখন আমরা কি নিব, আমরা মুখ্য মানটা নিব। আর এখানেও আমরা জানি যে মুখ্য মান কোনটা হবে, মুখ্য মান হচ্ছে যেটা কম দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে মুখ্য কোণের মান। ঠিক আছে, তো এখানে লক্ষ্য রাখো যে আমরা পয়েন্ট দ্বিতীয় চতুর্ভাগ যদি হয় তাহলে পয়েন্টটা কি হবে, -x আর y হবে, অর্থাৎ x এর মানটা নেগেটিভ আর y এর মানটা পজিটিভ। তো মনে করো আমরা এখানে মানটা পেলাম -x, y। তাহলে এখান থেকে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি x প্রাইম, y প্রাইম। ওকে, তো এখন লক্ষ্য রাখো এই জায়গায় দেখো, এখন যদি আমরা থিটার মান বের করি, আমরা কিন্তু দুইটা থিটার মান বের করতে পারবো। সেটা হচ্ছে কি, একটা ঘড়ি কাঁটার বিপরীতে, একটা ঘড়ি কাঁটার দিকে। বাট আমরা কোন থিটার মানটা নিব, আমরা কিন্তু মুখ্য মান যেটা সেটা কিন্তু আমরা নিব। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘোরা শুরু করলাম। এখান থেকে ঘুরে এই অতিভুজকে স্পর্শ করতে যে কোণটা তৈরি হলো সেটা কিন্তু আমাদের থিটার মান, এটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এই পর্যন্ত ঘুরলাম। এখন তোমরা ভাবো এখান থেকে কি আমরা এই কোণের মানটুকু বের করতে পারবো? বের করা যাবে না, কারণ এখানে কোনো মান দেওয়া নাই। এবার লক্ষ্য রাখো আমরা কিন্তু ভেতরের মানটা জানি। মনে করো এটা ভেতরের মানটাকে ধরে নিলাম আলফা। আমি কিন্তু শুরুতেই বলেছি যে ভেতরের মান অলওয়েজ মনে রাখবা tan ইনভার্স y/x। এখন কথা হচ্ছে যদি বিন্দুগুলো নেগেটিভ হয় কোনো আপত্তি নাই, এখানে মাইনাস চিহ্ন, যেখানে যে বিন্দুতে মাইনাস থাকবে মাইনাস দিবা, জাস্ট এখানে মডুলাস দিবা, কারণ এই জিনিসটা কিন্তু দূরত্ব নির্দেশ করছে, তাহলে তখন কিন্তু এটা আর নেগেটিভ থাকতে পারবে না। অলওয়েজ ভেতরের কোণটা, যে ত্রিভুজটা তুমি পাবা বিন্দু নিয়ে মূল বিন্দু থেকে আর এক্স অক্ষ থেকে যে ত্রিভুজটা পাবা, অলওয়েজ ভেতরের মানটা কিন্তু আমাদের এটা। তাহলে এখন যদি আমরা এই মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? দেখো আমরা টোটালটা পাচ্ছি কতটুকু বলো তো, টোটালটা এখান থেকে এই পর্যন্ত ঘুরে কতটুকু পাবো? আমরা পাই পাবো না? এবার দেখো পাই থেকে যদি তুমি ভেতরের অংশটাকে বাদ দিয়ে দাও তাহলে কি বাইরের মানটা চলে আসছে না? তাহলে মাইনাস হচ্ছে কত, tan ইনভার্স y/-x মডুলাস। এটা কিন্তু একটা থিটার মান বের হলো। তো এটা কিভাবে আমরা বের করলাম? এটা ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরে বের করেছি। তাহলে এটাকে বের করেছি ঘড়ির কাঁটার বিপরীতে। এবার দেখো যদি আমরা ঘড়ির কাঁটার দিকে বের করি তাহলে থিটাটা কি হবে? লক্ষ্য রাখো ঘড়ির কাঁটা যদি তুমি দিকে বের করো, দেখো তো এখান থেকে ঘোরা শুরু করেছো, এখান থেকে ঘুরে দম করে এই জায়গায় আসলা, তাহলে তুমি কতটুকু ঘুরলা? দেখো প্রথমে এখান থেকে ঘুরে এই জায়গায় এসেছো, মানে পাই পরিমাণ চলে এসেছো। পায়ের পরে আবার এই ভেতরের মানটুকু অতিক্রম করেছো না? তাহলে দেখো পাই প্লাস ভেতরের মানটুকু আমরা জানি tan ইনভার্স y/x, এখানে x এ মাইনাস ছিল, মডুলাস আমরা দিয়ে দিলাম। এবার দেখো ভাইয়া যে তুমি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছো তাহলে তোমার কোণের মানটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই যে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা কি নেগেটিভ। এখন কথা হচ্ছে এই যে আমরা থিটার মান দুইটা পেলাম, তাহলে আমরা থিটার মান বের করার সময় আমরা কোন মানটা নিব? আমরা অলওয়েজ মুখ্য মানটা নিব। আর মুখ্য মানের কন্ডিশন কি বলেছিলাম? যেটা কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে তোমরাই এখন বলো এই যে দুইটার মধ্যে কম দূরত্ব অতিক্রম করে অতিভুজকে স্পর্শ করেছো কোন দিক দিয়ে? ঘড়ির কাঁটার বিপরীতে না দিকে। খেয়াল করো এখান থেকে এতটুকু আসছো, এখান থেকে ঘুরে আবার এতটুকু আসছো, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে কম দূরত্ব অতিক্রম করেছো না? এটা হচ্ছে কম দূরত্ব, এটা হচ্ছে কম দূরত্ব। আর এটা কি? এটা হচ্ছে বেশি দূরত্ব, বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা জানি মুখ্য কোণের মানটা কি হয়? কম দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের যখন থিটার মান বের করতে বলবে দ্বিতীয় চতুর্ভাগে, তখন আমরা এই ফর্মুলাটা বসিয়ে আমরা থিটার মানটা বের করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিন্তু এটা ক্লিয়ার হলাম। ওকে, এবার আমরা চলে যাই তৃতীয় চতুর্ভাগে। খেয়াল করো একইভাবে তৃতীয় চতুর্ভাগে যদি আমরা বের করি তাহলে আমরা কি কি পাবো? আমি আগেই বলছি যখন তুমি থিটার মান বের করতে বলবে আগে মুখ্য মানটা বের করবা, অপশান মিলাবা, যদি অপশান হয়ে যায় তাহলে তো হয়ে গেল, যদি মুখ্য মানটা অপশানে না থাকে সেই ক্ষেত্রে তুমি ঘড়ির কাঁটার দিকে মান বের করবা। ঠিক আছে, অ্যাডমিশানে কিন্তু যেটা সঠিক মান সেটাই দিতে হবে। আর আমাদের হচ্ছে অল্প সময়ে বেশি বেশি উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা
প্রবলেমে যেগুলোতে শর্টকাট আছে সেগুলো তোমাদের কিন্তু আমি আজকে দেখাই দিব। ওকে, তাহলে তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো করো, দেখবা ইনশাল্লাহ সরলরেখা চ্যাপ্টারে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এখন দেখো তৃতীয় চতুর্ভাগে যদি আমরা মানটা নিই, খেয়াল করো এখানে তৃতীয় চতুর্ভাগ এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে তৃতীয় চতুর্ভাগে মানে বিন্দু হচ্ছে এখানে, এই জায়গাতে আমরা যদি বিন্দু নিই যে এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, তৃতীয় চতুর্ভাগে আমরা পয়েন্ট নিলাম। এখন এই জায়গা থেকে লক্ষ্য রাখো, আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি এটা, তাহলে ভেতরের মানটা আমরা কিন্তু আগে নিয়েছি আলফা। এখন তুমি যদি থিটার মানটা বের করো, প্রথমত আমরা ঘড়ি কাঁটার বিপরীতে বের করব, ঘড়ি কাঁটার বিপরীতে আমরা বের করব। তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে বের করলে আমরা কিন্তু জানি যে এখান থেকে কিভাবে বের করতে পারি, এক্স অক্ষের ধনাত্মক অংশ হতে এখান থেকে ঘুরে আমরা ধাম করে এই জায়গায় আসছি। তাহলে কতটুকু ঘুরছো, এখান থেকে এ পর্যন্ত পাই ঘুরেছো, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কারণ আমরা জানি আলফার মান কত, ভেতরের মান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে দুইটাতেই নেগেটিভ, আমরা নেগেটিভ দিলাম আর এখানে মডুলাস আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য রাখো, এবার আমরা যদি ঘড়ির কাঁটার দিকে বের করি, দিকে থিটার মান, তাহলে কোনটা হবে দেখো, তুমি দিকে যখন বের করবা ধাম করে এই জায়গায় আসবা, তাহলে এটা হচ্ছে আমাদের থিটার মান। তাহলে এই মানটুকু মানে কি, প্রথমে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবা, তাহলে কতটুকু এসেছো, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এটা আমরা পেলাম। এখন আমরা কিন্তু জানি যে ঘড়ির কাঁটার দিকে যখন যাবা কোণের মানগুলো কি হবে, নেগেটিভ হবে না, নেগেটিভ হবে। তাহলে এই যে দেখো আমরা নেগেটিভ চিহ্ন নিলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এই দুইটার মধ্যে কোনটা নিব, আমাদের থিটার মান কোনটা হবে, এটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে তোমরা এখন কিন্তু বলো, আমি কিন্তু শেখাই দিয়েছি যে থিটার মান কোনটা নিব, যেটার কম দূরত্ব হবে। তাহলে বলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত কম দূরত্ব, না এখান থেকে এই পর্যন্ত কম দূরত্ব, এই দিকে কম দূরত্ব না, তাহলে ঘড়ির কাঁটার দিকে যেটা সেটা কম দূরত্ব। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে আমরা থিটার মানটা বের করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে কিন্তু মান কিভাবে থিটার মান বের করব, কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমরা শিখে নিলাম। এবার চলে আসি আমরা চতুর্থ চতুর্ভাগে। খেয়াল করো চতুর্থ চতুর্ভাগে, এই যে চতুর্থ চতুর্ভাগে এখানেও কিন্তু আমরা দুইটা মান বের করতে পারি, একটা ঘড়ি কাঁটার বিপরীতে একটা ঘড়ি কাঁটার দিকে। লক্ষ্য রাখো এখান থেকে আমরা পয়েন্ট নিচ্ছি, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, আমরা পয়েন্ট নিলাম এখানে। তাহলে আমরা ত্রিভুজটা তৈরি করি, এটা মনে করো আমাদের ত্রিভুজ, এই কোণের মানটা আলফা। তাহলে এখানে আমরা কিন্তু জানি যে এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটা নেগেটিভ পেলাম। এখন তুমি বলো যে আমরা হচ্ছে কোণের মান দুইভাবে বের করতে পারি, একটা ঘড়ি কাঁটার বিপরীতে একটা দিকে। এখান থেকে ঘোরা শুরু করেছো, ঘুরে এই জায়গায় আসছো, এটুকু হচ্ছে থিটার মান। যদি আমরা বিপরীতে নিই, বিপরীতে থিটা, তাহলে এখন বলো বিপরীতে থিটা যখন নিচ্ছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত থিটা, তাহলে টোটালটা কতটুকু, 2 পাই মাইনাস আলফা। পুরোটা ঘুরে এসে যদি তুমি ভেতরটা বাদ দাও তাহলে বাইরেরটা পেয়ে যাচ্ছ না। তাহলে 2 পাই মাইনাস আলফা, আলফা মানে কি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে হচ্ছে ওয়াই এর মানটা নেগেটিভ ছিল, এটা একটা কিন্তু মান আমরা পেলাম থিটার মান ঘড়ি কাঁটার বিপরীতে। এবার যদি তুমি দিকে বের করো, এখান থেকে মনে করো দিকে আমরা থিটার মান বের করছি, তাহলে দিকেটা কি হবে খেয়াল করো, দিকেটা আমরা কি পাচ্ছি দেখো তো, দিকেটা আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে জাস্ট এই অংশটুকু আমরা থিটা পেয়ে যাচ্ছি না, এখান থেকে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু কি, ভেতরের অংশটুকু না, ভেতরের মানে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াই এর মানটা নেগেটিভ ছিল। আচ্ছা এখন আমরা জানি যখন আমরা ঘড়ির কাঁটার দিকে নিব কোণের মান কি হবে, নেগেটিভ। তাহলে এখানে আমরা মানটা বসাই দিলাম কি, নেগেটিভ। এখন কথা এই দুইটার মধ্যে কোনটা নিব বলো, আমরা মুখ্য মানটা নিব না, মুখ্য মান কোনটা, যেটা কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই দুইটার মধ্যে কম দূরত্ব অতিক্রম করবে কোনটা, এটা। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা থিটার মানটা বের করব কখন, যখন বিন্দুটা পয়েন্টটা আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকবে। তাহলে এই যে আমরা হচ্ছে আর থিটার মান কিভাবে বের করব, চারটা চতুর্ভাগে আর অক্ষরেখা বরাবর যদি বিন্দু থাকে, আমরা কিন্তু এই টপিকটা কিন্তু শিখে নিলাম। আমরা পোলার ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, যে জিনিসটা সম্পর্ক দিয়ে একটা আমরা এমসিকিউ সলভ করব, যেই টাইপগুলো যে টপিকগুলো কিন্তু আমাদের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
তো অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জিএসটি, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করেই মূলত আমাদের আজকের ক্লাসগুলো নেওয়া। তো এখানে খেয়াল করো কি দেওয়া আছে, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো কার্তেশীয় দেওয়া আছে -1 আর হচ্ছে √3, অর্থাৎ এটা হচ্ছে কার মান, এক্স এর মান, আর এটা হচ্ছে কার মান, ওয়াই এর মান, তাই না? এখন আমাদের বলেছে দেখো বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, মানে শুধুমাত্র থিটার মানটা বের করতে বলেছে, শুধুমাত্র থিটার মান। তো এখন কথা হচ্ছে দেখো পোলার স্থানাঙ্ক, তাহলে আমরা আর থিটা বের করব, দুইটা পোলার স্থানাঙ্ক মানে কি আর থিটার মান। তো এখান থেকে তুমি কিন্তু আর এর মানটা পেয়ে যাচ্ছ। আর এর মান হচ্ছে কত, আর ইকুয়াল আমরা জানি √x এর স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি কত 2। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, প্রথমে আর এর মানটা বের করে অপশানটা দেখবা। অপশানে দেখো এখানে যে অপশানটা আছে 4টার মধ্যে 3টাতে 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে, তাহলে এটা কিন্তু আমাদের বাতিল, কারণ এটা সম্ভাবনা নাই, কারণ আর এর মান 2 আসে নাই, তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে থিটার মানটা আমরা বের করব। তাহলে থিটার মানটা আমরা কিন্তু কি মান বের করব, প্রথমে আমরা কিন্তু মুখ্য মানটা বের করব। তো মুখ্য মান বের করে যদি দেখি অপশানে নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দিকে বের করব। তবে দিকে যখন বের করবা দেখবা মাস্ট বি কোণের মানটা নেগেটিভ থাকবে। এখানে খেয়াল করো নেগেটিভ নাই, মানে মুখ্য মানটাই আছে। এখন খেয়াল করো এই যে এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, কোন চতুর্ভাগে বলো তো? দ্বিতীয় চতুর্ভাগে ছিল। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের সূত্রটা কি ছিল? যেহেতু থিটার মানগুলো ডিগ্রিতে আছে, আমরা কিন্তু ডিগ্রিতে বের করব। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের সূত্রটা ছিল 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তার সাথে মডুলাস, এটা। তো এখন তোমরা বলো যে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স √3 কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান না? তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 120 ডিগ্রি পাচ্ছ। দেখো অপশানে কিন্তু আমাদের 120 ডিগ্রি আছে, এই যে আমাদের কয়ে কিন্তু উত্তর। তাহলে খেয়াল করো এখানে তুমি যদি মুখ্য মানটা দিয়ে না বের করতা, যদি তুমি দিকে বের করতা, তাহলে কিন্তু তোমার বের করাই হতো, তোমার মানটা কিন্তু ডিরেক্ট আসতো না। তাহলে আমরা দেখব অপশানগুলোতে যদি পজিটিভ মান থাকে মাস্ট বি আমরা ঘড়ির কাঁটার বিপরীতে বের করব, ঠিক আছে? আর যদি নেগেটিভ থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে নিব, এটা দেখেও আমরা কিন্তু বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অপশানে পজিটিভও আছে নেগেটিভও আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা মুখ্যটাই অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীতে বের করে দেখব, যদি হয়ে যায়, না হলে ঘড়ি কাঁটার দিকে বের করব। কি তাহলে আমরা কার্তেশীয় মান যদি দেওয়া থাকে আমরা পোলার মানটা কিভাবে বের করতে পারবো, এটা আমরা শিখলাম তো। ওকে, এখন দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা আছে আমাদের এখানে যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে পোলার স্থানাঙ্ক দেখো 390, তাহলে এখানে এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে কার মান, থিটার মান। আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলেছে। কার্তেশীয় মানে কি? এক্স আর ওয়াই এর মান। তাহলে আমরা কিন্তু একটু আগে সূত্র কিন্তু শিখলাম যে এক্স ইকুয়াল হচ্ছে কি আর কজ থিটা। তাহলে তুমি যদি মান বসাও তাহলে দেখো 3 cos 90 ডিগ্রি। এখন তুমি বলো তো cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে cos 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে 0। এখন খেয়াল করো যে এই যে x এর মানটা 0, আমরা কিন্তু অপশানগুলো একটু চেক করব একটা মান বের করে, কারণ আমরা আরেকটা মান না বের করে কিন্তু উত্তর চলে আসতে পারে। এখন এখান থেকে দেখো একটা টেকনিক, দেখো সিম্পলি তুমি বিষয়গুলো ভাবো। এই যে দেখো এখানে x এর মানটা 0 না, তো এখানে কোথায় কোথায় x এর মান 0 আছে? দেখো তো একটা মাত্র জায়গাতে x এর মান 0 আছে না? তাহলে মাস্ট বি আমাদের এটাই উত্তর হবে, কারণ বাকিগুলোতে দেখো x এর মান 0 কিন্তু আমাদের নাই। তাহলে তুমি একটা মান বের করে কিন্তু এখানে অপশানটা পেয়ে গেছো। এখন তোমার যদি সন্দেহ হয় যে না ভাই আমরা সময় আছে দুইটাই বের করব, তাহলে বের করতে পারো। দেখো y এর মান যদি বের করো তাহলে সূত্র কি হবে? আর sin থিটা। তাহলে এখানে খেয়াল করো তো 3 sin 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে পাচ্ছ কত? 3। এই যে দেখো এটাই আমাদের কিন্তু উত্তর। কি ক্লিয়ার তো? তাহলে একটা মান বের করে আগে অপশানগুলো একটু চেক করে নিবা। এখন এই জিরোটা যদি আরেকটা জায়গায় থাকতো, অর্থাৎ ভুজের জায়গায় থাকতো বিন্দুর, তাহলে কি করতাম? আমরা দুইটাই কিন্তু বের করে দেখতাম। আর যদি দেখো যে না একটাই আছে আর তো নাই, তাহলে মাস্ট বি কি হবে? ওইটাই হবে। কি ক্লিয়ার তো?
তাহলে আমাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। অ্যাডমিশানে চান্স পেতে গেলে আমাদের একটু টেকনিক খাটাতে হবে। কারণ দেখো, অ্যাডমিশানে অল্প সময়ে আমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে অনেক বেশি। কারণ তুমি কিন্তু যদি তোমাকে সময় দেওয়া হয় তাহলে কিন্তু সকল প্রশ্নের উত্তর করতে পারবা, কিন্তু অল্প সময়ে বেশি উত্তর করতে হবে তখন কিন্তু আমরা পারি না। এই জন্য তোমাকে বুদ্ধি খাটিয়ে কিভাবে আমাদের অল্প সময়ে করা যায়, আমরা সময় বাঁচাতে পারি, এই থিঙ্কিংটা তোমাদের থাকতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্ন থাকতে পারে। এই জন্য আমরা কিন্তু রিটেন একসাথে সিকিউ এবং রিটেন ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড যে রিটেন প্রশ্নগুলো সেগুলোও কিন্তু আমরা সলভ করে নিব। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে কার্তেশীয় সমীকরণ, অর্থাৎ এটা এক্স এর মান দেওয়া আছে না, এক্স আর ওয়াই দেওয়া আছে, মানে কি, মানে হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এটাকে আমাদের পোলার সমীকরণে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই সমীকরণটাতে আমাদের এক্স ওয়াই যুক্ত মান থাকতে পারবে না, আর থিটা যুক্ত মান আসবে, সেটাই কিন্তু আমাদের কি হবে, আমাদের পোলার সমীকরণে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, আমরা এখান থেকে কিন্তু বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার, কারণ আমরা সূত্র কিন্তু জানি যে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার মাইনাস 2a, এখানে দেখো এক্স ইকুয়াল হচ্ছে 0। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এক্স এর মান জানি, তাহলে এক্স এর মানটা যদি বসাই দিই তাহলে এক্স এর মানের সূত্র কি, আর cos থিটা ইকুয়াল হচ্ছে 0। দেখো আমরা কিন্তু এখানে আর cos থিটা যুক্ত মান পেয়ে গেছি, মানে এটাই পোলার সমীকরণ হয়ে গেছে। কিন্তু আমরা এটাকে আরো একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, কারণ আমাদের এমসিকিউ যদি থাকে তাহলে এটা থাকবে না, এটাকে আরো একটু সাজানো গুছানো মান থাকবে। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি আর যদি কমন নিই তাহলে আর মাইনাস 2a cos থিটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখে যে অতএব আর মাইনাস 2a cos থিটা ইকুয়াল হচ্ছে 0, এটা কিন্তু আমাদের ইকুয়েশন হবে। আর ইকুয়াল 0 এটা কিন্তু হবে না, এটা গ্রহণযোগ্য নয়, এখানে উৎপাদক আকারে মান আসছে না। এটা কিন্তু মাথায় রাখবা যে এই আর ইকুয়াল 0 এটা কখনো হতে পারে না, কারণ ব্যাসার্ধ কখনো 0 হবে না। আর এর মান, আরটা কি ছিল, ব্যাসার্ধ ছিল না, তাহলে এটা আর এর মান কখনো 0 হবে না। তাহলে আমাদের অপশানে যদি এরকম থাকে যে আর ইকুয়াল 0, তাহলে এটাকে যদি তুমি টিক মারো তাহলে হবে না, কারণ এটা গ্রহণযোগ্য নয়, এটা আর নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে, সমীকরণটা কি, এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমরা কার্তেশীয় সমীকরণ ছিল, আমরা পোলার সমীকরণে কনভার্ট করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার খেয়াল করো এখানে যে আমাদের পোলার সমীকরণ আছে, এটাকে কার্তেশীয় সমীকরণে আমরা কনভার্ট করব। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে এখান থেকে যে মানটা দেওয়া আছে আমরা কার্তেশীয়তে নিয়ে আসবো, মানে কি আর থিটাতে আমরা মানটা পরিবর্তন করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে বলতে পারি আর মানে হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a cos থিটা। এখন দেখো cos থিটা আমরা যদি কার্তেশীয় সমীকরণ নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা হচ্ছে উভয় পক্ষকে এই cos থিটাটাকে যদি উঠানোর চেষ্টা করি তাহলে এখানে আর নিয়ে আসতে হবে। আর যদি নিয়ে আসতে পারি তাহলে কি হবে, তাহলে cos থিটাটা উঠে যাবে, আর cos থিটা মানে আমাদের এক্স এর মান আসবে। তাহলে আমরা উভয় পক্ষকে আর দিয়ে গুণ করি, তাহলে আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2a আর cos থিটা। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2a আর cos থিটার মান হচ্ছে এক্স। এখন তোমরা দেখো রুট ওভার এটা ইন্টু রুট ওভার এটা, তাহলে এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 2ax ইকুয়াল হচ্ছে 0। এটাই আমাদের কিন্তু কার্তেশীয় সমীকরণ। তুমি যদি মনে করো আমি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স চলকটাকে ডান দিকে পার করে দেবো, তাও আপত্তি নাই। তাই এটা কিন্তু আমাদের কার্তেশীয় সমীকরণে কনভার্ট হয়ে গেছে। তাহলে পোলার ও কার্তেশীয় বিন্দুর স্থানাঙ্ক এবং সমীকরণ টাইপ যে প্রবলেমগুলো ছিল এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ধৈর্য সহকারে ক্লাসটা করো, কারণ আজকে আমরা অনেকগুলো টাইপ আলোচনা করব। ঠিক আছে, আমরা টোটাল এই সরলরেখা চ্যাপ্টারটিকে 4টি লেকচারে যেহেতু ভাগ করেছি,
সরলরেখা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা তোমরা জানো, কারণ তোমরা হচ্ছে এই জিনিসগুলো এইচএসসি লেভেলের জন্য পড়েছিলা, বাট আনফর্চুনেটলি তোমাদের পরীক্ষাটা হয় নাই। বাট আমাদের অ্যাডমিশানের জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, অ্যাডমিশানের চান্স পেতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী টাইপ যেটা আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব সম্পর্কিত। খেয়াল করো, দূরত্ব সম্পর্কিত কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ এটা, যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি, এই জন্য এটা আমি আলোচনা করছি না। যে দুইটা বিন্দু দেওয়া থাকবে তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটা আমরা সবাই জানি। জাস্ট সূত্রটা তোমাদের একটু রিভিউ করে দিলাম। এবার আমরা হচ্ছে 2 নম্বর, দেখো মূল বিন্দু 0, 0 থেকে x1 y1 বিন্দুর দূরত্ব। তাহলে এটাও কিন্তু আমরা জানি যে মূল বিন্দু থেকে যদি বিন্দুর দূরত্ব হয় তাহলে তার সূত্রটা কি হবে? √x1 স্কোয়ার যোগ y1 স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। দেখো, মনে করো এইরকম প্রশ্ন আছে যে 0, 0 বিন্দু হতে 2, 3 বিন্দুর দূরত্ব কত? আমাদের এমসিকিউতে আছে বিন্দুর দূরত্ব কত। তাহলে দেখো, যখনই দেখবা যে 0, 0 বিন্দু আর হচ্ছে অন্য একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে? যে √2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? দেখো 2 স্কোয়ার মানে 4 প্লাস হচ্ছে 9, তাহলে √13, এই হচ্ছে আমাদের উত্তর। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রটাই অ্যাপ্লাই করব, বাট এখানে যেহেতু x1 y1 এই মানটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা জাস্ট √x1 স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু মানটা বের হয়ে যাবে। ওকে, এবার খেয়াল করো, যদি কোনো বিন্দু xy হতে অক্ষের দূরত্ব, এটা যদি আমাদের বলে, তো এখানে দেখো কোনো বিন্দু xy হতে x অক্ষের দূরত্ব আমাদের যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব এটা আমরা দেখব। এগুলো দিয়ে কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো এখানে খেয়াল করো, যে মনে করো এটা একটা বিন্দু, মনে করো xy এটা একটা বিন্দু, তাহলে এই বিন্দু হতে x অক্ষের দূরত্ব যদি আমাদের এখানে বের করতে বলে, x অক্ষের দূরত্ব, তাহলে x অক্ষের দূরত্ব মানে কি? যে এটা x প্রাইম, এটা y প্রাইম। তাহলে বিন্দু হতে যদি x অক্ষের দূরত্ব এটা বের করতে বলে, তাহলে এই দূরত্বটা মানে কি? মডুলাস অফ y। এই জন্য কোনো বিন্দু হতে যখন x অক্ষের দূরত্ব বের করতে বলবে, তাহলে x অক্ষের দূরত্ব মানে মডুলাস অফ y এর মান, এটা মাথায় রাখবা। যদি আমাদের কোনো বিন্দু xy হতে y অক্ষের দূরত্ব বলে, তাহলে মডুলাস অফ x এর মান, এটা হচ্ছে আমাদের উত্তর। কি বোঝা গেল? তো তাহলে আমরা সূত্রটা শিখলাম তো, যে কোনো বিন্দু হতে যদি x অক্ষের দূরত্ব বের করতে বলে, তাহলে x অক্ষের দূরত্ব মানে মডুলাস অফ y এর মান। আর যদি আমাদের কোনো বিন্দু হতে y অক্ষের দূরত্ব বের করতে বলে, তাহলে মডুলাস হচ্ছে x এর মান, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা কনসেপ্টটা কিন্তু শিখলাম। তাহলে এখান থেকে খেয়াল করো, যে এখানে দেওয়া আছে কোনো বিন্দু xy হতে y অক্ষের দূরত্ব মানে মডুলাস অফ x এর মান, এটা মনে রাখবা। ওকে, এবার খেয়াল করো, এখানে আরেকটা টাইপ, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। কিন্তু এইখানে যে দুইটা বিন্দুর যে কোটি, সেই কোটির মানটা একই হবে, তাহলে দূরত্ব আমরা কিভাবে সহজেই বের করতে পারবো, তার এটা শর্টকাট। তো এখানে খেয়াল করো, মনে করো বিন্দুটা এরকম আছে, দেখো যে একটা হচ্ছে 2, 3, এটা একটা পয়েন্ট, আর আমরা একটা পয়েন্ট নিলাম, মনে করো এখান থেকে আরেকটা পয়েন্ট নিলাম এখানে, যে এটারও হচ্ছে 3 আর হচ্ছে 3, এই দুইটা পয়েন্টের আমরা মধ্যবর্তী দূরত্ব নিতে চাই। তাহলে মধ্যবর্তী যদি দূরত্ব নিতে চাই, দুইটাতেই দেখো যে আমাদের কোটির মানটা সমান, এই যে এটা কোটির মানটা সমান। এক্ষেত্রে যদি আমরা এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা এটা দেখো, এটা কার মান? এটা হচ্ছে x1 আর y1, এটা কার মান? এটা হচ্ছে x2 আর হচ্ছে y2 এর মান। তাহলে এই যে x এর মানের যে পার্থক্য, সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে x এর মানের পার্থক্য মানে কি? 3 - 2। আর এই দূরত্ব যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটা অলওয়েজ পজিটিভ। তাহলে এদের উত্তরটা কত হচ্ছে? 1। তুমি 2 - 3 করতে পারো, 3 - 2 করতে পারো, কোনো আপত্তি নাই। তাহলে এখান থেকে খেয়াল করো, যে যদি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে এবং তাদের যদি কোটির মানটা একই হয়, তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র মডুলাস x1 - x2। এই যেখানে এক্সাম্পল আমরা দেখাই দিলাম।
কি কনসেপ্ট ক্লিয়ার? তো এবার যদি আমাদের দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে এবং তাদের ভুজ যদি একই হয়, তাহলে ভুজ যদি একই হয় তাহলে কোটিদ্বয়ের পার্থক্যটাই হচ্ছে আমাদের দূরত্ব। যেমন এখানে খেয়াল করো যে এখানে আমরা একটা পয়েন্ট নিলাম 3, 2, এখানে একটা পয়েন্ট নিলাম 3, 4। তাহলে এখন যদি এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলি, তো এখানে লক্ষ্য রাখো দুইটারই কিন্তু ভুজ একই, এই যে 3, 3। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব মানে কি? এই কোটিদ্বয়ের পার্থক্য তার মডুলাস। তাহলে এখানে দেখো 2 - 4 তার মডুলাস, তাহলে কত হচ্ছে? 2। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কিন্তু বিন্দু থেকেই আমরা কিন্তু দূরত্বটা বের করতে পারি। এখানে যদি তুমি এই শর্টকাটটা না বের করতা তাহলে তুমি কিভাবে লিখতা? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিতে তখন কি করতো? আমাদের বিন্দুগুলো বসাইয়ে আমাদের মানটা বের করতে একটু সময় লাগতো। তো জাস্ট সময়টা বাঁচানোর জন্য এই শর্টকাট। কি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এবার খেয়াল করো, আমরা পরবর্তী টপিকে যাই। এখানে আমাদের হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকটা দিয়ে আমাদের হচ্ছে রিটেনেও প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখান থেকে দেখো যে দুইটা যে বিন্দু দেওয়া আছে সেই বিন্দুগুলো যদি পোলার বিন্দু হয়, অর্থাৎ r1 θ1 একটা বিন্দু আর r2 θ2 একটা বিন্দু, তাহলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রটা মাস্ট বি তোমাকে মুখস্থ রাখতে হবে। যে সূত্রটা কি? √r1² + r2² - 2r1 r2 cos θ1 - θ2। সূত্রটা মনে রাখবা। এখন এই টপিকটা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি, এই কনসেপ্টটা আমরা একটা প্রবলেম সলভ করি। তাহলে চলো আমরা প্রবলেমটা দেখে নিই। খেয়াল করো যে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। তাহলে এই যে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করব, তাহলে এখান থেকে আমরা এখন দেখব যে আমাদের হচ্ছে মানটা কিভাবে আমরা বের করতে পারি। তাহলে দূরত্ব নির্ণয় সূত্র আমরা জানি যে এখানে খেয়াল করো এটা হচ্ছে r1, এটা θ1, এটা হচ্ছে r2 আর এটা হচ্ছে কি θ2। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? r1², তাহলে 2√3² প্লাস r2², তাহলে 2√5²। ঠিক আছে, r1² + r2² মাইনাস 2r1, তাহলে 2√3 2r1 × r2 2√5 আর ছিল কি cos θ1 - θ2। তাহলে এখানে দেখো আমরা θ2 - θ1 করব, অর্থাৎ বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব কোণের ক্ষেত্রে। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত? 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটা পেয়ে যাব। তো এখানে তোমরা লক্ষ্য রাখো, একটু সিম্পলি ভাবো বিষয়টা। তুমি দেখে মনে হচ্ছে যে ভাই এতগুলো সলভ করব, আর অ্যাডমিশনে কিন্তু আমরা ক্যালকুলেটর পাবো না। ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নতে কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেটর পাবো না। তাহলে আমাদের সলভগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়াই কিন্তু শিখতে হবে। তো এখানে দেখো ভাইয়া, এই যে তুমি মান বসিয়ে এরকম মান পেলা দেখে আমাদের ভয় লাগছে, আরে বাবা এটা ভয়ঙ্কর একটা প্রশ্ন। কিন্তু সলভটা খুবই সহজ, সলভ সহজেই বের করতে পারো। একটু খেয়াল করো এইদিকে ভাইয়া, এই যে দেখো তো cos 180 থেকে 90 বিয়োগ করলে কি হয়? 90। তাহলে cos 90 ডিগ্রির মান কত? আমরা কিন্তু জানি cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে পুরো এই মানটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই মানটা পুরোটাই হচ্ছে 0, মানে মানটা আমাদের সহজ হয়ে গেল। এখন এটা যদি তুমি মান বের করো তাহলে কত পাচ্ছ? দেখো 2² মানে 4, 4 × 3 তাহলে কত হচ্ছে? দেখো তাহলে 12। আর এখানে দেখো 4 তাহলে কত হচ্ছে? প্লাস হচ্ছে কত? যে 420। তাহলে আমরা পাচ্ছি কত? √32। এই যে দেখো আমরা অপশানে পেলাম। এখন আমাদের অপশানটা এইরকমভাবে আছে, আমরা এটা পেলাম, তাই না? তাহলে এখানে তুমি 32কে এখন আমাদেরকে কিন্তু ভাঙতে হবে, তাই না? তাহলে 32কে যদি তুমি ভাঙো তাহলে কিভাবে ভাঙতে পারো এটা আমাদের কিন্তু এখন বের করতে হবে। তাহলে এই জায়গাতে দেখো আমরা বলতে পারি যে 16 × 2, 16 দুগুণে 32। তাহলে এখন বলো তো ভাইয়া, এই যে 16কে যদি রুট করো তাহলে কত পাচ্ছ? 4, আর এখানে √2 থেকে গেল। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো 4√2 আমাদের অপশানে আছে না নাই? এই যে হচ্ছে ঘ নাম্বার, এটা কিন্তু আমাদের উত্তর। খেয়াল করো, এবার আমাদের কনসেপ্ট হচ্ছে অনুপাত সম্পর্কিত। তো আমরা কিন্তু অনুপাত সম্পর্কিত যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনুপাত দিয়ে কিন্তু আমাদের অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম অনুপাত সম্পর্কিত যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেই জিনিসগুলো আমরা আগে জেনে নিই। তো প্রথমে দেখো, আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অন্তঃবিভক্ত, অর্থাৎ দুইটা বিন্দুর সংযোগ রেখা একটা বিন্দুতে
যদি কোনো একটা অনুপাতে অন্তবিভক্ত করে তাহলে অন্তবিভক্ত বিন্দুটা আমরা কিভাবে বের করব এটা আমরা প্রথমে শিখে নিব। তো এখানে তোমরা অনেকে এই সূত্রটা মুখস্থ করো, তো আমি আজকে তোমাদের একটা ম্যাজিক শিখাই দিচ্ছি, জাস্ট এই ম্যাজিকটা মনে রাখবা, তাহলে এই সূত্রটা মনে রাখা তোমার জন্য খুবই সহজ। ঠিক আছে, তো খেয়াল করো যে আমরা এই ম্যাজিকটা যদি শিখাই, একটু লক্ষ্য রাখো তোমরা যে দুইটা বিন্দু, তো ধরে নিলাম এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, আর এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে b, এটা হচ্ছে x2 y2। এখন এখানে দেখো যে এই বিন্দুদ্বয় সংযোগ রেখা xy বিন্দুতে, তাহলে xy বিন্দুতে আমরা একটা পয়েন্ট নিই, মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা হচ্ছে c বিন্দু, এটা হচ্ছে xy। তাহলে এই পয়েন্টে m1 আর হচ্ছে m2, তো এখানে দেখো দুইটা অনুপাত m1 আর m2 অনুপাতে অন্তবিভক্ত করেছে। অন্তবিভক্ত ব্যাপারটা কি, ভেতরে বিভক্ত করেছে। মনে করো এটা একটা লাঠি, এই লাঠিটাকে তুমি এখানে ভাঙলা, তাহলে এটা হচ্ছে কি অন্তবিভক্ত, অর্থাৎ এই লাঠিটার ভেতরে তুমি তাকে কোনো একটা জায়গায় বিভক্ত করেছো। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে বিন্দুটা নিয়েছো, তাহলে আমাদের অনুপাতটা কি m1 m2, তাহলে এখানে যে মানটা পেলা এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। এখন আমাদের মানটা বের করতে হবে এই যে বিন্দুটা বিভক্ত করেছে, অর্থাৎ এ আর বি বিন্দুদ্বয়ের সংযোগ, বিন্দুদ্বয় দ্বারা গঠিত রেখাংশকে সি বিন্দুতে m1 আর m2 অনুপাতে যে বিভক্ত করেছে, তাহলে বিভক্ত বিন্দুটা কত, অর্থাৎ x আর y এর মানটা কত, কত বিন্দুতে বিভক্ত করেছে, এটা আমাদের মান বের করতে হবে। অর্থাৎ আমরা x আর y এর মানটা বের করব। তাহলে অন্তবিভক্তর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, যখন আমরা x এর মানটা বের করব, খেয়াল করো, যখন আমরা এখানে x এর মানটা বের করব তখন আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো। দেখো x এর মান যখন তুমি বের করবা, যখন তুমি এখানে x এর মানটা বের করবা, সূত্রটা একটু দেখো। প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতের যোগটাকে হরে বসাই দিবা, m1 m2 বসাই দিলাম। ঠিক আছে, এখন এই জিনিসটাকেই আবার লবে নিয়ে আসো, তাহলে লবে নিয়ে আসবা। দেখো m1 এখানে একটু জাস্ট একটু বুদ্ধি খাটাবা, সেটা m1 এখানে প্লাস m2, অর্থাৎ আমরা নিচে যা লিখলাম এটাকেই লবে নিলাম, শুধু m1 এর পরে একটু ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রেখেছি এটা কিন্তু কারণ আছে। এখন দেখো, এখন আমরা যেহেতু x এর মান বের করতে চাই, কার মান বলো তো, x এর মান বের করতে চাচ্ছি না, তাহলে এখানে ইনটু হবে x2 আর এখানে ইনটু হবে কি x1। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা x এর মানটা কিন্তু বের করার সূত্র পেয়ে গেছি। দেখো এখানে মিলাও, এই যে এটা x এর মান নির্ণয়ের সূত্র, তাহলে এটা কি এখন আমাদের মুখস্থ করতে হবে? আমাদের মুখস্থ কিন্তু করতে হবে না, আমরা টেকনিক্যালি কিন্তু মনে রাখবো। এবার দেখো যদি তুমি y এর মান বের করো, সেম একইভাবে আমরা আগে বিন্দুটাকে বসাই দিলাম m1 প্লাস m2, এটাকেই আমরা হচ্ছে m1 m2 এখানে প্লাস, এটাকে লবে উঠাই দিলাম। এবার আমরা যেহেতু y এর মান বের করব, সেহেতু এখানে আমাদের ইনটু হবে কি y2 আর এখানে ইনটু হবে কি y1। এই হচ্ছে আমাদের y এর মান নির্ণয়ের সূত্র। তাহলে দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখাংশকে m1 আর m2 অনুপাতে যে বিন্দুতে বিভক্ত করবে, অর্থাৎ অন্তবিভক্ত বিন্দু যদি আমাদের বের করতে বলে, আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে আশা করি তোমরা এই সূত্রটা তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো এই সূত্র দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। এখানে খেয়াল করো, এই প্রবলেমটি একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা অনুপাত সম্পর্কিত। তো এখন আমরা এমসিকিউ এর জন্য যেহেতু বের করব, আমরা অল্প সময়ে কিন্তু বের করতে চাই। এখন এখান থেকে দেখো, আমরা যদি এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু আর এটা হচ্ছে আমাদের অনুপাত, তো এখানে যে জিনিসটা দেওয়া আছে এটা তুমি বলতে পারো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। এই তো, তাহলে আমাদের অন্তবিভক্ত বিন্দুটা বের করতে বলেছে। এই যে দেখো অন্তবিভক্ত করে তার স্থানাঙ্ক মানে অন্তবিভক্ত বিন্দু। তাহলে আমরা যদি x এর মান বের করি, তাহলে আমাদের সূত্র যেটা ছিল m1 m2 প্লাস, তাহলে 3 প্লাস 4। এবার দেখো 3 প্লাস 4, এখানে আমাদের গুণ হবে কি, যে এটার সাথে আমাদের গুণ হবে, এটার সাথে গুণ হবে কি x2, তাহলে x2 এর মান কত 8 ইন্টু x1 এর মান কত 1। তাহলে এখন যদি তুমি এটাকে সলভ করো কত পাচ্ছ দেখো, 24 আর 4 তাহলে কত হচ্ছে 28, আর এখানে 7, তাহলে 28কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে 4। x এর মান আমরা কত পেলাম 4। এবার y এর মান,
এখন কথা হচ্ছে দেখো, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা যে এটাকে দ্রুত তোমরা গুণ ভাগ করে সলভ করার চেষ্টা করবা। এখন তুমি যদি ছোট বাচ্চাদের মতো লিখো 3 8 গুণ করে 24 যোগ হচ্ছে 4 নিচে 7 তারপরে 28/7 তারপরে হচ্ছে 4, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশানে হেরে যাবা, কারণ তুমি সময় বাঁচাতে পারলা না। তোমাকে সময় বাঁচাতে হবে, টেকনিক্যালি তোমাকে সময়টা বাঁচাতে হবে। এবার ওয়াইয়ের মান তাহলে দেখো 3 + 4 3 + 4, তাহলে ওয়াইয়ের মান বের করবো, মানে আমাদের সূত্রটা কি, এর সাথে গুণ হবে y2, তাহলে y2 এর মান হচ্ছে দেখো 6, y1 এর মান হচ্ছে দেখো -1। তাহলে এখন তুমি কি পাচ্ছ, তাহলে 18 থেকে 4 বাদ, তাহলে 18 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত থাকে, 18 থেকে 4 বাদ তাহলে থাকে 14, 14কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে থাকে কত 2, তাহলে আমাদের 4-2। দেখো আমাদের খ নাম্বার উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো আমাদের হচ্ছে বহিঃবিভক্ত বিন্দু। তো বহিঃবিভক্ত বিন্দু, এখানে দেখো বহিঃবিভক্ত বিন্দু ব্যাপারটা হচ্ছে আমরা একই সূত্র, অন্তবিভক্ত যেটা ছিল সেটাই জাস্ট শুধু কি হবে মাইনাস হবে, এই জন্য এটার আলোচনা করলাম না। জাস্ট বহিঃবিভক্ত মনে রাখবা, অন্তবিভক্ত যেটা সূত্র আমরা যেভাবে বের করেছি সেটাই হবে, জাস্ট শুধু সূত্রতে কি হবে মাইনাস। তাহলে বহিঃবিভক্ত দিয়ে এই যে আমরা হচ্ছে এক্সাম্পলটা এটা আমরা এখন সলভ করি। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুতে বহিঃবিভক্ত করেছে সেটা আমাদের এখন বের করতে হবে। আচ্ছা তাহলে এখন খেয়াল করো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। তাহলে আমরা যদি x এর মান বের করি আমাদের সূত্র m1 - m2, তাহলে 3 - 5 3 - 5, এখানে গুণ হবে কি, এখানে গুণ হবে x2, তাহলে x2টা কি ছিল, x2 হচ্ছে 5 আর এখানে গুণ হবে x1 হচ্ছে 3, জাস্ট শুধু মাইনাস। তাহলে এখানে দেখো 3 পাচ্ছে 15 -15, তাহলে 0, তাহলে এখানে পাচ্ছি আমরা 0। যদি আমরা y এর মান বের করি তাহলে আমাদের ফর্মুলা হবে 3 - 5 m1 - m2, এটাকে আবার উপরে বসাই দিব। এবার এখানে আমরা y2 আর y1টা গুণ করে দিব, তাহলে এখানে y2 এর মান হচ্ছে 9 ইন্টু y1 হচ্ছে কত 4, তাহলে এখানে টোটাল আমরা পাচ্ছি 3 9 27, 27 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে 27 থেকে 20 বাদ দিলে থাকে কত 7, আর এই জায়গায় থাকছে কত -2, তাহলে আমাদের এটা 0/7/2, x এর মান 0 আর y এর মান -7/2। দেখো আমাদের অপশান আছে না নাই, এই যে আমাদের খ নাম্বার অপশান। তাহলে আমরা বহিঃবিভক্ত বিন্দু যদি বের করতে বলে তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। চলো আমরা এবার পরবর্তী কনসেপ্টে চলে যাই। খেয়াল করো, আমরা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তো এটা বিন্দুর মান নির্ণয়ের সবচাইতে সহজ সূত্র, ঠিক আছে? এটা আমার করে দেওয়ার প্রয়োজনই নাই, তোমরা নিজেরাই পারবা। তারপরও আমি একটু দেখাই। মনে করো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, যে এখানে 2 3 আর এটা হচ্ছে 4 5, এইটা দুইটা বিন্দু, এদের মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু হচ্ছে x আর y, এই মানটা বের করতে বলেছে। তাহলে মধ্যবিন্দু যদি আমরা x এর মানটা বের করি আমাদের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল, তাহলে 2 + 4 ভুজদ্বয়ের যোগফল /2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 3। y এর মান হচ্ছে কোটিদ্বয়ের যোগফল, তাহলে কোটিদ্বয়ের যোগফল /2, কোটিদ্বয়ের যোগফল হচ্ছে 2, তাহলে 3 + 5 /2, তাহলে 8/2 মানে কত হচ্ছে 4। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তার মধ্যবিন্দু বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল /2 মানে x এর মান, কোটিদ্বয়ের যোগফল /2 মানে y এর মান। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। এবার চলে আসো, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন খেয়াল করো, এই কনসেপ্টটা একটু মনোযোগ দিয়ে তোমরা বুঝে নাও। দেখো দুইটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ বা y অক্ষকে যদি x অক্ষ বা y অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমাদের যদি অনুপাতটা বের করতে বলে, ঠিক আছে? অর্থাৎ খেয়াল করো, মনে করো যে এখানে এটা x প্রাইম, y প্রাইম, তো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু মনে করো এখান থেকে দুইটা বিন্দু আমরা পেলাম, যে এই দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখাংশ এটা a এটা b। এখন আমাদেরকে বললো যে x অক্ষকে মনে করো k:1 অনুপাতে বিভক্ত করেছে, তো এই যে x অক্ষকে যে বিভক্ত করেছে কত অনুপাতে এটা বের করতে বললো। অথবা মনে করো যে y অক্ষ, যে এখান থেকে আমরা দুইটা পয়েন্ট এটা পেলাম, এই দুইটা পয়েন্ট,
ওয়াই অক্ষকে কত অনুপাতে বিভক্ত করেছে, এটা আমাদের বের করতে বলবে। তাহলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে যদি বলে কত অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এখানে মনে রাখবা যে এক্স অক্ষকে বিভক্ত করেছে যদি বলে বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে y1/y2, এটা অনুপাতের সূত্র, অর্থাৎ m1/m2 ইকুয়াল হচ্ছে কি y1/y2, এটা অনুপাত। যদি আমাদের y অক্ষকে বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে y অক্ষকে যদি বলে তাহলে আমাদের সূত্র x1/x2। এখন কথা হচ্ছে এখানে আরও একটা কনফিউশন আমাদের থেকে যায় যে ভাইয়া এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে অন্তবিভক্ত করেছে না বহি বিভক্ত করেছে। তো এই অনুপাতের মানগুলো যেটা তুমি বের করবা y1/y2 বা x1/x2, এটা যদি বের করে পজিটিভ মান পাও, পজিটিভ মান পেলে অন্তবিভক্ত করবে, আর যদি নেগেটিভ মান পাও তাহলে কি হবে, বহি বিভক্ত করবে। তাহলে চলো আমরা এই কনসেপ্ট দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে নিই। এখানে খেয়াল করো, দেখো তুমি কিন্তু খুব সহজেই কোনো কিছু লিখতে হবে না, প্রশ্ন থেকে আমরা বের করে নিতে পারবো। এখানে তোমরা খেয়াল করো ভাইয়া যে আমাদের প্রশ্নটা কি চেয়েছে, এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে। দেখো এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ, এক্স অক্ষকে বিভক্ত করবে মানে সূত্রটা কি ছিল y1/y2। তাহলে y1 এর মান কত, দেখো y1 এর মান -1 আর y2 এর মান কত 9। তো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি m1:m2 ইকুয়াল হচ্ছে 1:9। অনুপাত কিন্তু নেগেটিভ নয়, এটা কিন্তু মাথায় রাখবা যে m1m2 1:9 এটা কিন্তু অনুপাত। এই নেগেটিভটা থাকার জন্য, এই যে এখানে মাইনাসটা আসলো না, নেগেটিভটা থাকার জন্য মানে হচ্ছে এটা বহি বিভক্ত করবে। কি করবে, এটা বহি বিভক্ত করবে। এখানে অপশানে যদি থাকে যে মনে করো -1/9, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা খেয়াল রাখবা। মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে, মাইনাস দ্বারা বোঝানো হয়েছে বহি বিভক্ত করেছে, আর প্লাস যদি আসতো তাহলে কি অন্ত বিভক্ত করেছে। তাহলে এখানে উত্তরটা কত হবে 1:9। এই যে দেখো আমাদের গ নাম্বারে আমাদের অপশান দেয়া আছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে মাইনাস মান বের হলে অপশানে যদি মাইনাস থাকে মাইনাস দাগে দিও না, নাহলে কিন্তু ভাইয়া কি বিপদ হয়ে যাবে, মহা বিপদ সংকেত তৈরি হয়ে যাবে। কারণ মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে, অন্তবিভক্ত না বহি বিভক্ত। তাহলে মাইনাস দ্বারা কি বোঝানো হয়, বহি বিভক্ত করেছে। এখানে অপশানে থাকতে পারে যে 19 মনে করো একটা অপশানে থাকবে বহি বিভক্ত, আবার 19 একটা অপশানে মনে করো থাকবে অন্তবিভক্ত, এরকমও থাকতে পারে। তাহলে 19 অন্তবিভক্ত না বহি বিভক্ত, আমরা দাগাবো কোনটা, মাস্ট বি বহি বিভক্ত, কারণ ফলাফলটা কি আসছে, নেগেটিভ আসছে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো তোমরা? ওকে, আমরা এবার পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এখানে খেয়াল করো, এই যে বিন্দুদ্বয় সংযোগ রেখা ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এটাও আমরা একই টাইপের প্রশ্ন। যেহেতু বলেছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ মানে কি x1/x2। তাহলে এখন বিন্দুটা বসাও, x1 এর মান 2 আর -3, তাহলে অনুপাতটা কত 2:3। ফলাফলটা কি নেগেটিভ, এই জন্য কি হবে বহি বিভক্ত, বহি বিভক্ত। কি কনসেপ্ট ক্লিয়ার আছে? দেখো এখানে দেওয়া আছে অনুপাত নির্ণয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। অনুপাত নির্ণয়, দুইটা বিন্দু দেওয়া থাকবে সংযোগ রেখাতে, যে একটা বিন্দু যে বিন্দুটা বিভক্ত করবে সেই বিন্দুও দেওয়া থাকবে। আমাদের বলবে কত অনুপাতে বিভক্ত করেছে, কত অনুপাতে বিভক্ত করেছে। তো অনুপাতটা আমরা দুইটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। দেখো অনুপাত যখন বের করবা আমরা দুইটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেটা হচ্ছে এখানে দেখো যখন আমরা এরকম মনে করো মান দেওয়া থাকবে, এই পয়েন্ট আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে x1 y1, এই পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটাও তোমার দেওয়া আছে, বি হচ্ছে x2 y2। এবার এখানে যে পয়েন্ট c অফ x হয় এরও মানটা কিন্তু তোমার কাছে দেওয়া আছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে দুইটা বিন্দুর সংযোগ রেখাকে যদি এত বিন্দুতে অনুপাতে বিভক্ত করে, মনে করো m1 আর m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমাদের কত অনুপাতে বিভক্ত করবে, m1:m2, এর মানটা কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি তোমাকে অনুপাতটা বের করতে বলে তাহলে এখানে খুব সহজে মনে রাখতে পারো m1/m2 ইকুয়াল, আমরা যদি x এর মাধ্যমে বের করি তাহলে এখানে খেয়াল করবা যে x1 - x ডিভাইডেড বাই x - x2। এখানে পার্থক্যটা একটু মনে রাখো ভাইয়া, এই যে কর্ণ
এই কর্ণটা এক্স এক্স হবে, আর এখানে কি x1 x2, তাহলে এত অনুপাত। এখন এখানেও আমরা দুইটা জিনিস পেতে পারি, একটা প্লাস পেতে পারি, একটা মাইনাস পেতে পারি। যদি প্লাস পাও তাহলে অন্তবিভক্ত, যদি মাইনাস পাও তাহলে কি হবে, বহির্বিভক্ত। এখানে মনে রাখবা এটা হচ্ছে কি অন্তবিভক্ত, আর মাইনাসটা কি হবে, বহির্বিভক্ত। তাহলে তুমি এক্স এর মান দিয়েও বের করতে পারো, যদি তুমি মনে করো ওয়াই এর মান দিয়ে বের করবা, জাস্ট একই ফর্মুলা। দেখো এই কর্ণটা ওয়াই আর অন্য কর্ণটা y1 y2, কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে x1 মাইনাস এক্স, এক্স মাইনাস x2, তাহলে এই কর্ণটা x1 x2 আর এই কর্ণটা হচ্ছে x। তাহলে এখন এই কনসেপ্ট দিয়ে সূত্রটা আমরা ক্লিয়ার। এই কনসেপ্ট দিয়ে আমরা এখন একটা প্রশ্ন সলভ করব। এই যে এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশনে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, অনেক অনেক এসেছে। আমি তোমাদের কিন্তু যেই টপিকের ক্লাসগুলো নিচ্ছি, আচ্ছা এগুলো আগে আমরা আলোচনা করে নিই। খেয়াল করো, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে -1 -6 বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করেছে। তাহলে দেখো আমরা যদি m1 m2 বের করি, তাহলে আমাদের সূত্র কি ছিল, আমাদের সূত্র ছিল x1, x1 এর মান 3 মাইনাস এক্স, তাই না? তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে x আর এই বিন্দুটা হচ্ছে কি y, তাহলে মাইনাস আর মাইনাস তাহলে কি হচ্ছে +1। এবার খেয়াল করো এই জায়গায় কি হচ্ছে, দেখো যে এটা হচ্ছে x এর মান -1, এই দুইটাতে x ছিল, আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে x2। তাহলে এই জায়গায় যদি x2 দিই তাহলে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 5। তাহলে টোটালটা সলভ করে আমরা কত পাচ্ছি, 4/-6, অর্থাৎ 2/-3। এই যে দেখো ফলাফলটা কি আসলো, মাইনাস। মাইনাসের জন্য আমাদের কি হবে, বহির্বিভক্ত। কত অনুপাতে, 2:3। এই যে দেখো 2:3 অনুপাতে বহির্বিভক্ত। তাহলে দেখো আমাদের অপশান আছে না নাই, 2:3 অনুপাতে কি করেছে, বহির্বিভক্ত করেছে। 2:3 অনুপাতে অন্তবিভক্ত কিন্তু অপশানে আছে, বাট আমরা অন্তবিভক্ত পাবো না, কারণ এখানে ফলাফলটা কি আসলো, নেগেটিভ আসলো। তাহলে সূত্রটা মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি ছিল, যে সূত্রটা ছিল এখানে, সূত্রটা কি ছিল, x1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস x2। এটা দিয়েই বের করবা, বা ওয়াই দিয়েও বের করতে পারো, কোনো আপত্তি নাই। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা এবার খেয়াল করো, আমরা পরবর্তী কনসেপ্টে যাই। খেয়াল করো, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে এখানে দুইবারে সংযোজক হয়ে গেছে, হ্যাঁ একবার দিলেই হবে, দুইবার হয়ে গেছে টাইপে। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে একটা রেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? যে অনুপাতে বের করবে। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমি একটা জাস্ট চিত্রের মাধ্যমে তোমাকে একটু দেখাই। যে মনে করো এ দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা আমরা পেলাম। একটু ভাবো বিষয়টা, এই দুইটার সংযোগ রেখা এটা পেলাম, সংযোগ রেখা এটা পেলাম। এবার সংযোগ রেখা, দেখো সংযোগ রেখাংশকে অন্য একটা রেখা, মনে করো এটা আর একটা অন্য রেখা, তো এটাকে আমরা অন্য কালার দিই। মনে করো একটা রেখা, এই রেখা যে অনুপাতে বিভক্ত করবে, তাহলে এই রেখাটি বিভক্ত করবে যে অনুপাতে, অর্থাৎ এই রেখাটি বিভক্ত করেছে কাকে, এই রেখাটিকে, m1 আর হচ্ছে m2, এই মানটা আমাদের বের করতে হবে। তো এইরকম যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কি, অনুপাতের বের করার সূত্র দেখো, অনুপাতের বের করার সূত্রটা একটু মনে রাখবা, এটা শর্টকাট। যে বের করার সূত্র হচ্ছে, যে রেখাটা থাকবে সেই রেখাটাই থাকবে, শুধু লবে কি হবে, এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1, আর হরে কি হবে, x এর জায়গায় x2, আর হরে দেখো y এর জায়গায় y2। তাহলে এটা সলভ করে যা পাবা সেটাই আমাদের কি হবে, আমাদের অনুপাত বের হবে। এখন অনুপাতের ফলাফল যদি পজিটিভ হয়, দেখো এখানে যেটা হবে, যদি এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই অনুপাতটা একটু খেয়াল রাখবা, যদি এখানে এটা ঋণাত্মক হয় অন্তবিভক্ত, আর ধনাত্মক হলে কি হবে, বহির্বিভক্ত। এখানে নোটটা কিন্তু একটু মনে রাখবা, ঠিক আছে? এটা জাস্ট একটু চেঞ্জ। তো দেখো এই যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা কত অনুপাতে বিভক্ত করেছে, সেটা অন্তবিভক্ত হবে না বহির্বিভক্ত হবে, আমরা এটা দেখব। তাহলে এখানে দেখো m1/m2 ইকুয়াল, আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল, প্রথমে আমরা রেখাটা বসাই দিব, যে রেখাটা কি ছিল, x মাইনাস y/2। এখানে দেখো x মাইনাস y/2। এবার এখানে এই জায়গাটাকে আমরা যদি সলভ করি, হ্যাঁ এখানে দেখো কিন্তু ছিল x1,
তো এখানে আমরা সূত্রটা যেহেতু সবগুলো মাইনাস আকার আছে, আর এখানে এ এর মান, এখানে বি এর মান সবগুলো যেহেতু 1, এখানে 1, এখানে -1, সেহেতু আমরা ডিরেক্ট ফর্মুলা বসাই দিতে পারি। তো ডিরেক্ট ফর্মুলাটা দেখো, এর মান হচ্ছে কত 1, তাহলে দরকার নাই, এক্স এর জায়গায় x1, এই যে দেখো এক্স এর জায়গায় x1টা কত 3, মাইনাস ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় y1, তাহলে y1 তাহলে +1, আর -2 ধ্রুবক থাকলো। নিচে x এর জায়গায় x2, তাহলে x2 কত 8, মাইনাস ওয়াই এর জায়গায় y2, তাহলে y2টা কত, y2 হচ্ছে 9, -2, তাহলে টোটালটাই সলভ করে কত পাচ্ছ দেখো, 4 থেকে 2 বাদ, তাহলে 2, আর ডিভাইডেড বাই এখানে দেখো কত হচ্ছে টোটাল, যে 11, 8, তাহলে 9, 10, 11, তাহলে -3, তাহলে কত অনুপাতটা পাচ্ছ 2:3, আর চিহ্নটা কি আসলো নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, নেগেটিভ হলে কি হবে 1 তো বিভক্ত, এটা মনে রাখবা, নেগেটিভ হলে কি হবে 1 তো বিভক্ত, কারণ দুইটা বিন্দুর সংযোজক রেখা একটা রেখাকে কত অনুপাতে বিভক্ত করেছে, তাহলে নেগেটিভ হলে কি হবে 1 তো বিভক্ত, আর পজিটিভ হলে কি হবে বই বিভক্ত। তাহলে এখন আমরা অপশানে দেখব 2 আর 3 অনুপাতে কি করেছে 1 তো বিভক্ত করেছে, এই যে দেখো 2:3 অনুপাতে 1 তো বিভক্ত করেছে, তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। খেয়াল করো, পরবর্তী কনসেপ্টে দেখো যে কনসেপ্ট 4, সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক, সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। তো এই কনসেপ্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং ঢাকা ভার্সিটির রিটেনের জন্য, দুই টাইপে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তো দেখো, এ আর বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখার সমত্রিখণ্ডন বিন্দুদ্বয়ের আমরা যে বিন্দুটা বের করব, আর সমত্রিখণ্ডন বিন্দু কিন্তু আমরা দুইটা বিন্দু পাবো। সমত্রিখণ্ডন বিন্দু যদি হয় তাহলে কয়টা পাবো আমরা, দুইটা। অর্থাৎ ব্যাপারটা এরকম, প্রশ্নটা একটু জাস্ট বুঝো, যদি তুমি এটাকে অনুপাত দিয়ে বের করো আপত্তি নাই। মনে করো এটা একটা বিন্দু, এই রেখাটা হচ্ছে দুইটা বিন্দুর সমন্বয়ে গঠিত, একটা x1 একটা y1, আর এখানে একটা বিন্দু, এটা হচ্ছে b, x2 y2। এবার এই বিন্দুটাকে যদি সমান 3টা ভাগে ভাগ করা হয়, সমান 3টা ভাগে ভাগ করা হয়, তাহলে ভেতরে কয়টা বিন্দু নিব, এটা একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু নিলাম, তাহলে দেখো c, এটা মনে করো x3 y3, আর d এটা হচ্ছে x4 y4, তাহলে আমরা বিন্দু পাচ্ছি কয়টা, দুইটা। সমত্রিখণ্ডন বিন্দু মানে দুইটা বিন্দু ভেতরে নিতে হবে, তাহলে সমান 3টা ভাগে ভাগ হবে। এই যে এখানে লক্ষ্য রাখো যে এটা হচ্ছে 1 ভাগ, এটা 1 ভাগ, আর এটা হচ্ছে 1 ভাগ। এখন তুমি এটা দুইভাবে সলভ করতে পারো। তুমি যদি প্রথমে ভাবো এরকম যে এ বি বিন্দু সমান 3 ভাগ, যেহেতু এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, যদি তুমি এটা এভাবে বের করো যে ভাইয়া এ বিকে সি বিন্দুতে 1:2 অনুপাতে 1 তো বিভক্ত করেছে, দিয়ে এই বিন্দু বের করলা, সেটা আপত্তি নাই। এরপরে যদি তুমি এই বিন্দুটা হচ্ছে কি এ দুইটা বিন্দুর মধ্যবিন্দু, সেটাও কিন্তু আপত্তি নাই। যদি তুমি মনে করো ভাই আমি একবারই সূত্র বসাই দিব, তাহলে শর্টকাটটা মনে রাখবা। শর্টকাটটা কি দেখো, যে একটা বিন্দু মনে করো সি বিন্দুটাই 2x1 + x2/3, আর এটা হবে কি 2y1 + y2/3, আর পরের বিন্দুটা আবার চেঞ্জ হবে x1 + 2x2/3, y1 + 2y2/3। এটা শর্টকাট সূত্র। তাহলে তুমি দুইভাবে কিন্তু এটা বের করতে পারো, অনুপাত ধরে বিন্দু দুইটা বের করতে পারো, শর্টকাটের মাধ্যমে বের করতে পারো। তাহলে শর্টকাটের সূত্রটা কি মুখস্থ রাখবা, মনে রাখবা 2x1 + x2/3 আর 2y1 + y2/3। জাস্ট এটা পরবর্তীটায় চেঞ্জ হবে, x1টা থেকে যাবে 2x2/3, y1 থেকে যাবে 2y2/3। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি একটা সলভ করি, মনে করো এই প্রশ্নটাকে তুমি সলভ করতে চাচ্ছ, এটাকে যে সংযোজক রেখার সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা যদি শর্টকাটটার মাধ্যমে বের করি, মনে করো সি, তাহলে আমাদের সূত্র কি ছিল যে 2 × x1, x1 এর মান কত, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x এর 2 × x1, তাহলে 7, 2 × x1 প্লাস হচ্ছে x2, তাহলে +-2 ডিভাইডেড বাই কত 3, এটা x এর মান। এবার যদি y এর মান বের করি, তাহলে 2 × y1, তাহলে y1 এর মান কত 5, প্লাস
প্লাস হচ্ছে কি y2, তাহলে y2 এর মান কত দেখো -1 ডিভাইডেড বাই 3, এখানে আমরা পেলাম। তাহলে এই টোটালটাকে সলভ করে কত পাচ্ছি, এই টোটালটাকে সলভ করে আমরা পাচ্ছি 14 - 2, তাহলে কত হচ্ছে 12, 12কে 3 দ্বারা ভাগ করলে কত থাকছে 4, এখানে 10 - 1 তাহলে 9, 9 ভাগ 3 তাহলে কত হচ্ছে 4/3, একটা অপশান আমরা পাচ্ছি 4/3। এখানে দেখো 4/3 দিয়ে দুইটা অপশান আছে, একটা পেয়ে গেলাম। এবার আরও একটা বিন্দু বের করো, তাহলে ডি যদি বের করো তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, এবার এটা তো x1 দিয়ে নিলাম, এবার তার উল্টোটা, তাহলে প্রথমে x1 থাকলো 7 প্লাস 2 ইন্টু x2, তাহলে x2 এর মান কত, x2 এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই 3, এটা x এর মান। এবার যদি y এর মান বের করো তাহলে 2 ইন্টু y1, তাহলে শুধু দেখো, শুধু এখানে থাকে প্রথমটাতে y1, তাহলে y1 এর মান হচ্ছে কত 5 প্লাস 2 ইন্টু, এবার দেখো 2 ইন্টু হচ্ছে কি y2, তাহলে y2 এর মান কত -1 ডিভাইডেড বাই 3। সূত্রটা মনে রাখবা, শর্টকাট সূত্রটা মনে রাখবা, অথবা বিন্দু দিয়েও বের করতে পারো, যার যেটা সুবিধা মনে হয়। তাহলে এখান থেকে কত পাচ্ছ দেখো তো, 7 থেকে 4 বাদ, তাহলে 3 ভাগ 3 তাহলে 1, আর এখানে দেখো 5 - 2 তাহলে 3 ভাগ 3 মানে হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর দুইটা হলো, একটা 4/3 আর একটা হচ্ছে কত 1/1। তাহলে আমাদের অপশানে কোথায় আছে, ক নাম্বারে, এই হচ্ছে আমাদের উত্তর। সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক। কি কনসেপ্টটা ক্লিয়ার তো? যে আমাদের হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, দেখো যে ভর কেন্দ্র সংক্রান্ত, কনসেপ্ট নাম্বার 5। তো এখানে দেখো 3টা বিন্দু দেওয়া থাকবে, ত্রিভুজের ভর কেন্দ্র আমাদের বের করতে হবে। তো ভর কেন্দ্র সূত্রটা আমাদের খুবই সহজ একটা সূত্র, এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, খেয়াল করো একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে বি হচ্ছে কি দেখো তো x2 y2, আর এটা হচ্ছে সি হচ্ছে x3 y3। এবার এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র। এখন কথা হচ্ছে ভর কেন্দ্র ব্যাপারটা কি, ভর কেন্দ্রটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ভর কেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দু হতে, যদি এটাকে তুমি শীর্ষবিন্দু ধরো, শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, এটাতে অঙ্কিত লম্ব। আবার দেখো এই শীর্ষবিন্দু যদি ধরো তাহলে এর মধ্যবিন্দু এটা, তাহলে মধ্যবিন্দুতে এই ছেদবিন্দুটা। আবার দেখো এটা যদি শীর্ষবিন্দু ধরো তাহলে এর মধ্যবিন্দু এটা, এইটা হচ্ছে ভর কেন্দ্র। তো এই ভর কেন্দ্রটাকে যদি আমরা জি অফ xy নিই, এটা মনে করো জি অফ xy নিলাম, তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র। এখন এখানে আরেকটা মাথায় রাখতে হবে যে এই যে বিন্দুটার মধ্যবিন্দু তুমি নিলা, মনে করো এটাকে আমরা বিসি এর মধ্যবিন্দু নিলাম ডি, শীর্ষবিন্দু হতে এই ডি এটা ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই কনসেপ্টটাও কিন্তু তোমরা মাথায় রাখবা, কারণ ম্যাথগুলো সলভ করার সময় কিন্তু আমাদের এই আইডিয়াটা থাকতে হবে যে শীর্ষবিন্দু যে অন্য রেখার যে মধ্যবিন্দু ছিল, এটা ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা যদি ভর কেন্দ্রের সূত্রটা বের করি, তাহলে ভর কেন্দ্রের ভুজ নির্ণয় সূত্র হচ্ছে এটা x1 + x2/x3/3 y1 + y2 + y3/3, এটা হচ্ছে ভর কেন্দ্র। এখন এই কনসেপ্টটা থেকে আমাদের ভর কেন্দ্র বের করতে হতে পারে, আবার এই ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু এবং ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু এটা বের করতেও হতে পারে। তো কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে 3টা বিন্দু দেওয়া থাকবে, ভর কেন্দ্র বের করতে হবে, এটাও থাকতে পারে। আবার 2টা বিন্দু ও ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় বিন্দুটা বের করতে হবে, এটাও কিন্তু আমাদের থাকতে পারে। কি ক্লিয়ার তো? তাহলে এখন আমরা এই কনসেপ্টটা থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিই যে কোন টাইপের প্রশ্নগুলো বিগত বছরে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে। তো চলো আমরা এই কনসেপ্টটা দিয়ে আমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিই। খেয়াল করো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, ত্রিভুজটির ভর কেন্দ্র বের করো। প্রথমে কিন্তু আমরা পাচ্ছি ভর কেন্দ্রটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এখানে ত্রিভুজটা তৈরি করে নিই, যে এটা একটা ত্রিভুজ, মনে করো এ হচ্ছে 2 0, তারপরে বি হচ্ছে কত 5 0, তারপরে সি হচ্ছে কত 5 4। এখন আমরা ভর কেন্দ্র বের করতে চাই, তাহলে এক্স এর মানে সূত্রটা কি, ভর কেন্দ্রে ভুজ, যে ভুজ ত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3, তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো 10 12, 12কে 3 তাহলে হচ্ছে কত 4। এবার এখানে দেখো ওয়াই এর মান যখন বের করবা তখন সূত্র কি, কোটি ত্রয়ের যোগফল ডিভাইডেড বাই 3, তাহলে কোটি ত্রয়, তাহলে দেখো 0 + 0 + 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত 4/3। তাহলে আমাদের অপশানটা কত,
এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 4/3। তাহলে এই যে দেখো 4/3 আমাদের অপশানে আছে কিনা আমরা চেক করে নিই। অবশ্যই কিন্তু আমাদের অপশানে থাকতে হবে 4/3। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, যদি আমাদের ভরকেন্দ্র বের করতে বলে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমরা এটা বের করতে পারি। এবার চলো আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। খেয়াল করো যে একটি ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দুইটা দেওয়া আছে, অপর শীর্ষবিন্দু বের করতে হবে। এই যে বললাম যে ভরকেন্দ্র দেওয়া থাকবে, দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, আমাদের অপর শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে চলো আমরা একটা আইডিয়া নিই চিত্র থেকে। তাহলে সুন্দর করে আমরা একটা ছোট্ট চিত্র তৈরি করে নিই আগে। তো দেখো আমরা একটা চিত্র তৈরি করলাম। এখানে এই যে ভরকেন্দ্র এটা হচ্ছে কত 2 0, আর এ আমরা ধরে নিলাম যে এ হচ্ছে কত 1 2, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত 3 -1। এই সি বিন্দুটা এক্স ওয়াই, মনে করো এটা x1 y1, এই মানটা আমরা বের করতে চাই। তাহলে আমরা ভরকেন্দ্রের ভুজের ফর্মুলা জানি যে ভরকেন্দ্রের ভুজ হচ্ছে কত, ভুজ ত্রয়ের যোগফল। তাহলে 1 + 3 + x1 / 3। এখন এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 6 - 4, দেখো 6 - 4 ইকুয়াল হচ্ছে কত x1। তাহলে আমরা এখান থেকে x1 এর মান পাচ্ছি কত 2। এবার যদি আমরা ভরকেন্দ্রের কোটি দিয়ে বের করি, তাহলে কোটি ইকুয়াল ত্রিভুজের, দেখো ত্রিভুজের কোটি ত্রয়ের যোগফল। তাহলে 2 - 1 + y1 / হচ্ছে কত 3। তাহলে এটা কত হচ্ছে 0। 2 - 1 মানে 1, এদিকে নিয়ে আসলে -1। তাহলে y1 এর মান হচ্ছে কত -1। তাহলে x1 এর মান পেলাম 2, y1 এর মান পেলাম কত -1। দেখো আমাদের অপশান আছে না নাই। এই হচ্ছে আমাদের খ নম্বর অপশান। এর হচ্ছে পরবর্তী কনসেপ্ট অন্তকেন্দ্র নির্ণয়। অন্তকেন্দ্র নির্ণয় করব একটা ত্রিভুজের। দেখো আমাদের হচ্ছে তিনটা বিন্দু দেওয়া থাকবে এবং ওই ত্রিভুজের অন্তকেন্দ্র আমরা বের করব। ঠিক আছে, ওই ত্রিভুজের আমরা অন্তকেন্দ্র বের করতে চাই। তো এই কনসেপ্টটা অন্তকেন্দ্র কনসেপ্টটা মূলত আমাদের হচ্ছে এটা ঢাকা ভার্সিটির সিকিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন, অর্থাৎ ঢাকা ভার্সিটির যে রিটেন পার্ট সেখানে কিন্তু এই কনসেপ্টটা দিয়ে আসতে পারে, ডিইউ রিটেন পার্টে। ঠিক আছে, এমসিকিউতেও থাকতে পারে, বাট রিটেন পার্টে কিন্তু এটা বেশি আসতে পারে। তো আমরা এখান থেকে দেখো ফর্মুলাটা আমরা মনে রাখবো যে অন্তকেন্দ্র বের করার ফর্মুলাটা কি। তো একটু একটু আইডিয়া নাও চিত্র থেকে, কারণ আমরা যখন এর বেসিক আইডিয়াটা পাবো, প্রশ্ন যেটা দেওয়া আছে এটার যে আমরা বেসিক আইডিয়াটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা উত্তরগুলো খুব সহজে কিন্তু বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এ এখানে দেওয়া আছে x1 y1, বি দেওয়া আছে কি দেখো তো x2 y2, সি দেওয়া আছে কি দেখো তো x3 y3। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, অন্তকেন্দ্র। এখানে অন্তকেন্দ্র যদি বের করতে বলে, এটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র, যে আই ধরে নিলাম x, y। ঠিক আছে, অন্তকেন্দ্র আমরা বের করব। তো অন্তকেন্দ্রের জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে নেওয়া। এই যে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা হচ্ছে a। এবার এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা হচ্ছে b। এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী যেটা দূরত্ব, সেটা হচ্ছে কি c। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে, c a এর মধ্যবিন্দু b আর a b এর মধ্যবিন্দু হচ্ছে c। এই তিনটা বিন্দু আমরা প্রথমে আগে বের করে নিব, এগুলোকে ধরা হবে এটা a, এটা b, এটা c ছোট হাতের। তো আমাদের যদি অন্তকেন্দ্র বের করতে বলে, তাহলে x y এর মান, তাহলে আমাদের ফর্মুলাটা দেখো। প্রথমে এই যে a x1 + b x2 + c x3। এখন কথা হচ্ছে যে আমাদের x এর মানটা বের করার সূত্রটা আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি, এটা আগে দেখো। সহজে মনে রাখবা যে এই যে a b c তিনটা বিন্দু তুমি পেয়েছো না, এই তিনটা বিন্দুকে আগে হরে বসাই দেবা, a + b + c। এই তিনটাকে আবার লবে বসাই দাও, a + b + হচ্ছে c। এখন যে কাজটা করবা, যখন আমরা x এর মানটা বের করব, কার মান বের করব x এর মান, তখন প্রথমটার সাথে x1 গুণ, দ্বিতীয়টার সাথে x2 গুণ, তৃতীয়টার সাথে x3 গুণ হয়ে গেল। যখন তুমি y এর মান বের করবা, তখন আবার সেম একইভাবে তুমি মনে করো y এর মান যখন বের করছো, তখন এখানে কি করবা, a + b + c নিলা, লবেও হচ্ছে a + b + c নাও। এবার যখন তুমি y এর মান বের করবা, তখন তুমি প্রথমটার সাথে y1 গুণ করো, দ্বিতীয়টার সাথে y2 গুণ করো, তৃতীয়টার সাথে y3 গুণ করো, তাহলে আমাদের কিন্তু অন্তকেন্দ্র বের হয়ে যাবে। এই শর্টকাটটা তোমরা কিন্তু অন্তকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা, তাহলে খুব সহজে কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারবা।
আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো। এখন আমরা দেখি যে এখান থেকে প্রশ্নগুলো কি টাইপের আসতে পারে। দেখো যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবিসি তিনটা বিন্দু দেওয়া আছে, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে এটা আমরা এখন বের করতে চাই। তো আমরা এটা থেকে বের করি। তো আমরা সর্বপ্রথম আগে বিন্দু তিনটা নিই একটা চিত্রের মাধ্যমে। এখান থেকে বিন্দু দেখো এ পাচ্ছি 30, এটা এ, বি হচ্ছে -30 আর সি হচ্ছে কত 0, 4। এখন আমরা এখান থেকে আমরা যদি এ বি সিটা ধরে নিই, এটা হচ্ছে বিসি এ, এটা বি, এটা সি, তাহলে আমরা এ বি সি আগে বের করি। তাহলে এ হচ্ছে কি যে বিসি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে এখানে খেয়াল করো যে আমাদের সূত্রটা কি √ যে x2 - x1², তাহলে এখানে কত পাচ্ছি 9 প্লাস y1 - y2², তাহলে পাচ্ছি কত 16, তাহলে 25, তাহলে এর মান হচ্ছে কত 5। একটু তাড়াতাড়ি বের করতে হবে উত্তরগুলো, ঠিক আছে। এবার বি এর মান যদি বের করি তাহলে আমাদের সূত্র কি √ তাহলে বি এর মান বের করবো মানে সি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন যদি এটা বের করতে চাও তাহলে কি হবে দেখো তো, এটা থেকে এর তাহলে হচ্ছে 9 প্লাস তাহলে কত হচ্ছে 16, তাহলে বি এর মান কত পাচ্ছ 5। এবার তুমি যদি সি এর মান বের করতে চাও তাহলে √ তাহলে সি মানে কি এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে হচ্ছে এটা মাইনাস এটা মানে প্লাস, তাহলে হচ্ছে 6, তাহলে 6² মানে 36 আর 0, তাহলে এখানে টোটালটা কি হচ্ছে দেখো তো, টোটাল হচ্ছে 6। তাহলে আমরা কিন্তু মানগুলো কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখানে কি পেলাম, এ এর মান পেলাম কত 5, বি এর মান কত পেলাম 5, সি এর মান কত পেলাম 6। বিন্দু আমরা এ বি সি এর মানটা প্রথমে বের করে নিলাম। এবার যেহেতু আমাদের অন্তকেন্দ্র বের করতে বলেছে, তাহলে আমরা এক্স এর মানটা যদি বের করি তাহলে আমাদের সূত্র কি হবে, প্রথমে এ বি, তাহলে 5 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 6, 5 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 6 আমরা বসালাম। এখন দেখো এক্স এর মান বের করব মানে গুণ করব কি এক্স এর মানগুলো, তাহলে প্রথমটাতে x1 হচ্ছে 3, তারপরেটাতে কি x2 হচ্ছে 3, তারপরেটা কি না সরি x2, তারপরে কি x3। এখন খেয়াল করো 15 - 15 তাহলে 0 হয়ে গেল, প্লাস 0 তাহলে 0 বাই সামথিং মানে ফলাফলটা কি হচ্ছে এখানে 0। y এর মান যদি বের করো তাহলে একইভাবে দেখো 5 প্লাস 5 প্লাস 6, 5 প্লাস 5 প্লাস 6। এবার যখন y এর মান বের করছো তখন কি করতে হবে, y এর মানগুলোকে গুণ, তাহলে y1 এর মান এখানে 0, এবার y2 এর মান কত দেখো 0, এবার y3 এর মান কত দেখো 4, তাহলে এখানে কি পাচ্ছ সবগুলো 0, তাহলে 24 আর এখানে কত পাচ্ছ 16, তাহলে দেখো 24 আর হচ্ছে কত 16, তাহলে এটাকে যদি এখন তুমি যদি কাটাকাটি করো তাহলে 3 আর 24 আর হচ্ছে কত 2, তাহলে 1 তো বিন্দুটা কত পাচ্ছ 0, এটা একটা পাচ্ছ 0 আর কত পাচ্ছ 3/2, তাহলে আমাদের অপশানে আছে না নাই চেক করো, এই যে ক নম্বরের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? পরবর্তী কনসেপ্ট হচ্ছে দেখো পরিকেন্দ্র নির্ণয়। তো এই যে পরিকেন্দ্র নির্ণয় এইটা আমাদের হচ্ছে ঢাকা ভার্সিটির রিটেন পার্ট, এটাও কিন্তু মূলত আমাদের রিটেনে আসে, ঠিক আছে। ঢাকা ভার্সিটির রিটেনে এই কনসেপ্টটা কিন্তু আসে যে এটা হচ্ছে ডিইউ রিটেনের জন্য মূলত গুরুত্বপূর্ণ। আমাদের এমসিকিউ খুবই কম আসে, এটা রিটেনের জন্যই কিন্তু মূলত গুরুত্বপূর্ণ রিটেন প্যাটার্ন। তো এখানে খেয়াল করো যদি আমাদের হচ্ছে তিনটা বিন্দু দেওয়া থাকে এবং পরিকেন্দ্র বের করতে বলে, তো ব্যাপারটা কি এরকম দেখো তিনটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে পরিকেন্দ্র, এই কেন্দ্রটা আমাদের বের করতে হবে তিনটা বিন্দু। আচ্ছা এটা আমরা হচ্ছে পরিকেন্দ্র, অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে যেটা পাচ্ছি, সরি আমাদের চিত্রটা একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র, হ্যাঁ এই জায়গাটা। তো এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুটা কি হবে সমান হবে। আমরা যদি সিকিউর জন্য বের করি তাহলে এটাকে পরিকেন্দ্র ধরলে ও এ ও বি আর হচ্ছে ও সি, এটা আর এটা কি হবে সমান, এভাবে আমরা সলভ করি। তবে আমরা এখন একটা ম্যাজিকের মাধ্যমে এটাকে সলভ করব, ম্যাজিক সূত্র যেটার মাধ্যমে খুব সহজেই আমরা কিন্তু পরিকেন্দ্রটা বের করতে পারি। তো এখানে টাইপটা একটু খেয়াল করো, যদি 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ ব্যবহার করে যদি আমাদের পরিকেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে দেখো এই যে দুই বিন্দুগামী আগে বৃত্তের সমীকরণ বের করতে হবে। তবে বৃত্তের সমীকরণের সূত্রটা কিন্তু মনে রাখবা, যদিও সূত্রটা একটু বড় বাট এটা মনে রাখবা, কারণ যদি আমরা নর্মাল ভাবে বের করি
যে যেটা চিত্র দেখা দিলাম যে ও এ ও বি আর ও সি সমান, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। বাট তোমরা একটু কষ্ট করে সূত্রটা শুধু মনে রাখো, তাহলে অঙ্কগুলো খুব সহজে বের করতে পারবা। তো সূত্রটা দেখো, যদিও মনে রাখা একটু কষ্টকর, বাট এটা মনে রাখার চেষ্টা করো। x minus x1 into x minus x2 plus y minus y1 y minus y2 equal k y1 minus y2x plus x2 minus x1y plus x1 x2 y2 minus x2 y1। এটা দিয়ে আগে বৃত্তের সমীকরণ আমরা পাবো। তো বৃত্তের সমীকরণ যেটা পাবো ওখানে কে আমাদের কিন্তু অজানা থাকবে, কারণ আমরা এই যে কে সংযুক্ত করলাম এই মানটা কি করছি, দুইটা বিন্দু দিয়ে বের করছি না। তাহলে অন্য যে বিন্দু থাকবে তৃতীয় বিন্দুটাকে এই সমীকরণে বসিয়ে আমরা কে এর মান পাবো। কে এর মানটা যদি এই সমীকরণে আবার বসাও তাহলে সেটা কি হবে, বৃত্তের সমীকরণ হবে। তখন বৃত্তের সমীকরণের কেন্দ্র বের করবা, সেটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। আচ্ছা, এখন দেখো বিষয়টা যে আমাদের এখানে দেখো তিনটা বিন্দু দেওয়া আছে। বিন্দু তিনটা কি কি খেয়াল করো, যে এটা x1 y1, এটা x2 y2, এটা হচ্ছে x3 y3। তিনটা বিন্দু, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, ত্রিভুজটির পরিবৃত্তের পরিকেন্দ্র বের করতে হবে। তা আমরা প্রথমে এ দুইটা বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ তৈরি করি। তাহলে আমাদের সূত্র কি ছিল, সূত্রটা দেখো যে আমাদের ছিল x মাইনাস x1। আমি সূত্রটা আবার লিখছি, তোমরা একটু মনোযোগ দাও, তোমাদের বোঝার জন্য কিন্তু সূত্রটা আমি লিখছি। x মাইনাস x1 x মাইনাস x2, একটু ভালো করে দেখো x মাইনাস x1 x মাইনাস x2, তারপরে দেখো প্লাস y মাইনাস y1, তারপরে হচ্ছে y মাইনাস y2। এবার ইকুয়াল দিয়ে দিবা, তারপরে কে দিবা। কে দেওয়ার পরে দেখো আমাদের সূত্রটা যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেটে থাকবে y1 মাইনাস y2 ইন্টু এক্স প্লাস, তারপরে কি থাকবে দেখো যে x2 মাইনাস x1 ইন্টু y প্লাস হচ্ছে কি x1 y2 মাইনাস x2 y1 এর উল্টোটা, এখানে যা লিখবা তার উল্টোটা। তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে দুইটা বিন্দু দিয়ে এই মানটা বের করব। তো প্রথম দুইটা বিন্দু দিয়ে যদি এখন এখানে বসাই তাহলে কি পাচ্ছি দেখো x মাইনাস x1 এর মান কত 0, আবার দেখো x মাইনাস x2 এর মান কত 8। এবার খেয়াল করো x2 এর মান কত 0, x2 এর মান কত 0 প্লাস y মাইনাস y1 এর মান কত 0, আবার দেখো y মাইনাস y2 এর মান কত 8 ইকুয়াল কে। এখন এখানে দেখো এটা আমরা সলভ করে কি পাচ্ছি একটু খেয়াল করো যে y1 মাইনাস y2, তাহলে y1 হচ্ছে 0, y2 মানে কত মাইনাস 8। দেখো y1 মাইনাস y2 ইন্টু হচ্ছে x প্লাস x2 মাইনাস x1, তাহলে x2 এর মান কত 0, x1 এর মান কত 0, তাহলে 0 মাইনাস 0 ইন্টু y প্লাস x1 y2, তাহলে x1 এর মান কত 0 আর y2 এর মান কত 8। তাহলে দেখো 0 ইন্টু 8 মাইনাস, তারপরে দেখো x2 এর মান কত 0 ইন্টু y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 0। এটা আমরা পেলাম। এখন আমরা এখান থেকে টোটালটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশনটা কি দেখো x আর x গুণ করলে কি পাচ্ছি x স্কোয়ার। এবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি কি প্লাস y স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস 8y ইকুয়াল। এবার দেখো এটা হয়ে যাচ্ছে 0, এটা 0, এটাও 0, সবগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি শুধুমাত্র কত দেখো তো, যে যদি এটা 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস 8kx। এখন আমরা যদি এই ইকুয়েশনে আমরা যদি এখন এই যে যে তৃতীয় বিন্দু ছিল এটা যদি বসাই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে যদি আমরা এই বিন্দুটা অতিক্রম করাই যে 4 0 বিন্দু গামী হলে তাহলে x স্কোয়ার মানে 16 প্লাস হচ্ছে 0 আর মাইনাস হচ্ছে 0 ইকুয়াল মাইনাস 8 ইন্টু কে ইন্টু হচ্ছে 4। তাহলে এখান থেকে কত পাচ্ছি 16। তাহলে এই জায়গা থেকে আমরা কে এর মানটা কত পাচ্ছি, কে ইকুয়াল হচ্ছে যে 16 আর ডিভাইডেড বাই হচ্ছে কত মাইনাস 32। তাহলে কে এর মান কত পাচ্ছি, তাহলে মাইনাস কে এর মান পাচ্ছি মাইনাস 1/2। এই যে আমরা কে এর মানটা পেলাম মাইনাস 1/2। এখন খেয়াল করো এই কে এর মানটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা একটা বৃত্তের সমীকরণ পাবো।
তাহলে আমরা যদি একে বসাই 1 হতে পাই, তাহলে 1 হতে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। যদি এখন একে বসাই, এই যে এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে এখান থেকে দেখো কে এর জায়গায় মান বসাবো, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 8y ইকুয়াল -8 ইন্টু কে এর মান কত -1/2 আর ইন্টু হচ্ছে এক্স। তাহলে টোটাল যেটা পাচ্ছি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8y, আর এখানে 2 কেটে গেল, তাহলে থাকলো কত 4, এখানে মাইনাস ছিল মাইনাস কেটে গেল, তাহলে প্লাস 4x, তাহলে এদিকে আসলে কি হবে -4x ইকুয়াল হচ্ছে কত 0। এখন কথা হচ্ছে এখান থেকে দেখো এটা বৃত্তের সমীকরণ হলো। বৃত্তের সমীকরণ হওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা থেকে কেন্দ্র বের করতে হবে। তাহলে এখন যদি আমরা কেন্দ্র বের করি, তাহলে কেন্দ্র সূত্র আমরা কি জানি যে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে এক্স এর সহগ -4 ডিভাইডেড বাই -2, তাহলে কত হচ্ছে 2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে ওয়াই এর সহগ -8 ডিভাইডেড বাই -2, তাহলে কত হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কিভাবে বের করলাম, প্রথমে 2 বিন্দু দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করব। বৃত্তের যে সমীকরণটা পাবো ওখানে কে এর মানটা অজানা থাকবে, তৃতীয় বিন্দু দিয়ে অতিক্রম করে আমরা কে এর মানটা বের করব। কে এর মান যা পাবো ওটা আবার 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে বৃত্তের সমীকরণ আসলো। বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্রটা বের করে নিব, সেটাই হবে আমাদের পরিবৃত্তের কেন্দ্র। যে লম্ববিন্দু ও ভর কেন্দ্রকে পরিকেন্দ্র 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে, এটা মাথায় রাখবা। এখানে আমরা একটা কনসেপ্ট মাথায় রাখবো, যদি প্রশ্নতে লম্ববিন্দু আর ভর কেন্দ্র, লম্ববিন্দু ও ভর কেন্দ্রকে পরিকেন্দ্র, লম্ববিন্দুকে আর ভর কেন্দ্রকে পরিকেন্দ্র কি করে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো, যদি কোনো ত্রিভুজের লম্ববিন্দু আর ভর কেন্দ্র দেওয়া আছে, এটা লম্ববিন্দু আর এটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে এখানে কনসেপ্টটা মাথায় রাখবা যে লম্ববিন্দু আর ভর কেন্দ্রকে পরিকেন্দ্র কি করে 3:1 অনুপাতে কি করেছে বহির্বিভক্ত করে। তাহলে বহির্বিভক্ত বিন্দুটা বের করতে হবে, তাহলে আমাদের পরিকেন্দ্রের স্থানাঙ্কটা বের হয়ে যাবে। কি ক্লিয়ার তো? তাহলে এখন খেয়াল করো, যদি পরিকেন্দ্রের আমরা পরিকেন্দ্র ধরে নিলাম, পরিকেন্দ্র হচ্ছে কি এক্স আর ওয়াই, তাহলে এক্স এর মানটা যদি বের করি বহির্বিভক্ত সূত্র ব্যবহার করে, তাহলে 3 - 1, তাহলে এখানে দেখো 3 - 1, তাহলে আমরা কিন্তু বহির্বিভক্ত সূত্রতে জানি এক্স এর মান বের করব, তাহলে এখানে কি হবে x2, তাহলে x2 এর মান হচ্ছে কত 3 ইন্টু x1 এর মান কত -3, তাহলে আমরা এখান থেকে সলভ করে কত পাচ্ছি 9 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো 12/2, তাহলে কত হচ্ছে 6, একটা হলো। যদি y এর মান বের করো তাহলে এখানে কত পাচ্ছ 3 - 1, এবার দেখো এখানে যদি আমরা সলভ করি y এর মান, তাহলে এখানে y2, তাহলে y2 এর মান হচ্ছে কত, y2 এর মান হচ্ছে 3 ইন্টু y1 এর মান হচ্ছে কত 5, তাহলে এটাকে যদি তুমি সলভ করো তাহলে কত পাচ্ছ 9 থেকে 5 বাদ, তাহলে হচ্ছে 4/2, তাহলে কত হচ্ছে 2, তাহলে 6, 2। এই বিন্দুতে আমাদের কি করেছে, এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র এর স্থানাঙ্ক। তাহলে এখানে কনসেপ্টটা মাথায় রাখবা, লম্ববিন্দু ভর কেন্দ্রকে পরিকেন্দ্র কি করে 3:1 অনুপাতে কি করেছে বহির্বিভক্ত করে। তাহলে যদি আমাদের প্রশ্নতে লম্ববিন্দু আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি বলে পরিকেন্দ্রের স্থানাঙ্কটা বের করো, তাহলে পরিকেন্দ্রটা আমরা খুব সহজে বের করতে পারি যে লম্ববিন্দু আর ভর কেন্দ্রের এই স্থানাঙ্কটা পরিকেন্দ্রকে কি করে 3:1 অনুপাতে কি করে বহির্বিভক্ত করে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।